আমরা তার ঘটনাটি পড়ে ফেলতে চাচ্ছি এবং লিখছেন রিশান আছেন। এই ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল আমার বন্ধুর এক বড় বোনের সাথে। আমি ওর ভাষায় ঘটনাটি আপনাদের বলছি। আমার আপুর বয়স তখন 7 কিংবা 8। তখন তারা একটি মফস্বল টাইপের জায়গায় থাকতো। আপুর একটি প্রিয় কাজ ছিল যে ছায়ার সাথে খেলা করা। তখনকার সময় হলুদ রঙের 20 পাওয়ারের বাল্বগুলো চালু ছিল। বাল্বের আলো যখন দেয়ালের গায়ে পড়তো, আপু তখন হাত দিয়ে বিভিন্ন রকমের ছায়ার প্রতিকৃতি বানিয়ে খেলা করতেন। কিন্তু আপুর পরিবারের অন্য সবাই আপুকে এটি নিয়ে বকা দিত, কারণ তখনকার মানুষের একটি বিশ্বাস ছিল যে ছায়া নিয়ে খেলা করলে অসুখ হয়। যাই হোক, একদিন রাতের বেলা আপুর ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। তখন বাড়ির বাকি সবাই ঘুমাচ্ছিল। সে দেখে দেয়ালে একটি লোকের আকৃতির ছায়া দেয়ালের এক প্রান্ত হতে আর এক প্রান্ত ছুটোছুটি করছে। আপুর ছায়া জিনিসটা খুবই প্রিয় ছিল, তাই আপু এটিকে প্যারানরমাল কোনো কিছু মনে করেনি, বরং সে আরো মজা পেয়েছিল এবং সে ওই ছায়াটার সাথে খেলা শুরু করে। প্রায় প্রতি রাতেই একই সময় তার ঘুম ভেঙে যেত এবং সেই ছায়াটি আসতো এবং তিনি সেই ছায়াটির সাথে খেলা করতেন। তিনি এ সম্পর্কে বাসার কাউকে কিছু বলেন না, ভাবেন যে বললে সবাই তাকে বকা দেবে। আর কিছুদিন পর তার বাবার ট্রান্সফার হয়ে যায়, ফলে তারা ঢাকায় চলে আসে। আর এরপর থেকে কিছু বছর কেটে যায়। আপুর প্রায় ঘটনাটিকে ভুলে যাবার জন্য সেটা যথেষ্ট ছিল এবং তিনি এক সময় সেই ঘটনাটি ভুলে যান। একদিন তার এই ঘটনাটির কথা মনে পড়ে, কিন্তু সে এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। তবে যেহেতু ছোটবেলায় ঘটেছিল, তাই তিনি এই নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু এর কয়েকদিন পর ঘটে আসল ঘটনা। তিনি একদিন রাতে তার রুমে একা ঘুমিয়েছিলেন। তার বিছানার সাথে লাগানো একটি জানালা ছিল। তিনি তখন জানালার দিকে মুখ করে ঘুমিয়েছিলেন। রাত তখন প্রায় 3:30। হঠাৎ তার ঘুম ভেঙে যায় এবং সেই ঘুম ভেঙে যায় অদ্ভুত এক ধরনের শব্দে। শব্দটা ছিল তার রুমের জানালা খোলা, তার রুমের জানালা খোলার ক্যাচ ক্যাচ শব্দ, যেন ধীরে ধীরে কেউ রুমের জানালা খুলে দিচ্ছে। তিনি অনেক ভয় পেয়ে যান। মনে সাহস জুগিয়ে তিনি চোখ খুললেন। দেখতে পান একজন লোকের ছায়া, ঠিক যেমনটি তিনি ছোটবেলায় দেখেছিলেন। তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেলেন এবং ভয় কাটানোর জন্য নিজেকে বিশ্বাস করাতে চেষ্টা করেন যে কেবল তিনি যা দেখছেন সেটা তার হ্যালুসিনেশন। কিন্তু তারপর তিনি অনুভব করলেন যে তার শরীরের উপর দিয়ে একটি গরম বাতাস বয়ে গেল। আর এরপর তিনি স্পষ্ট শুনতে পান যে অপোজিটে রাখা একটা টেবিলের ওপর জগ থেকে গ্লাস এবং গ্লাসে পানি ঢালার শব্দ হচ্ছে। জগ থেকে গ্লাসে পানি ঢালার শব্দ হচ্ছে। এখন বোধহয় তার মনকে বুঝে দেবার মতো কিছুই নেই। তিনি মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলেন। তখন প্রায় ফজরের আজান হচ্ছে এবং আজান হয়ে আসছে। এরপর তিনি ফিল করলেন তার পায়ের ওপর কিছু একটা বসলো। তিনি নড়তে চাইলেন, কিন্তু নড়তে পারলেন না। বুঝতে পারলেন তাকে বোধহয় বোবায় ধরেছে বা এরকম কিছু একটা হবে। এবং তার পায়ের ওপর বসা জিনিসটা তার পায়ের ওপর আরো জোরে ভর দিতে লাগলো। তিনি প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন। ব্যথায় তিনি চিৎকার দিতে চাচ্ছিলেন, কিন্তু পারছিলেন না। এরপর ফজরের আজান শুরু হলো। তিনি যেন শরীরে বল পেলেন। তিনি চিৎকার করে উঠে বসলেন। তখন তার পায়ে প্রচন্ড ব্যথা।
পরদিন আমি আপুর বাসায় যাই, গিয়ে দেখি আপু হাঁটতে পারছে না, আপুর পা নীল হয়ে ফুলে আছে। আমি জানি না এর ব্যাখ্যা কি। ঘটনাটি আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ছিল ঘটনা। এবং ছায়া নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে একটা ছায়া, এই ঘটনাটা পড়তে পড়তেই আমার মনে হলো যে হতেই তো পারে যে আপনি আপনার রুমে শুয়ে আছেন বা আপনার রুমে মধ্যে আপনি আছেন, এই সময় হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে ছায়া না হোক, আমি একটু আগে ভাবছিলাম যে কেমন হবে যদি আপনি দেখেন যে আপনি হয়তো রুমের মধ্যে হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে দেখলেন যে আপনার মুখোমুখি আপনি নিজেই, মানে আপনার মতো আরো একজন অবিকল আপনার মতো দেখতে কেউ একজন আপনার সামনে দাঁড়িয়ে আছে। কেমন হবে, কি বলবেন তাকে, কি সম্বোধন করবেন আমি জানি না, কিন্তু আমার হঠাৎ করে কেন যেন মনে হচ্ছিল, একটু আগে আমার মনে হচ্ছিল যে এরকম যদি ঘটে তাহলে সেই মুহূর্তে কি করা যেতে পারে। যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের SMS করতে পারেন, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদেরকে সাদাব চিটাগং থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন জান্নাতুল বাকি যশোর নোয়াপাড়া থেকে, এবং তিনি বলছেন আই লাভ ভূত FM, প্লিজ SMS-টা পড়েন। আমি পড়ে ফেললাম। আমাকে জাহিদ খুলনা থেকে লিখেছেন যে ভূতের ঘটনা শুনছি। রানা বলছেন যে তারা 3 জন একসাথে শুনছেন। এছাড়াও আচ্ছা তিনি তার সঙ্গে রয়েছেন AMRVIY, এবং তিনি বলছেন তার ফাদার। সবাই মিলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভূত এফএমের পক্ষ থেকে। কালাম তিনি আমাদেরকে বাগেরহাট থেকে SMS করেছেন, বললেন যে ভাইয়া কেমন আছো, আশা করি আজ খুব মজার কাহিনী শোনাবে। আমরাও সেটাই আশা করছি। নাফিজ আমাদের বলছেন সারা সপ্তাহ এই দিনটার জন্য ওয়েট করছিলাম, হোপ আজকে খুব ভয় পাবো ইনশাল্লাহ। রীতা ইসলাম আমাদেরকে খুলনা থেকে লিখেছেন যে আজকে আমার মেয়ে মাইশার বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মাইশার জন্য। মিল্টন আমাদের নরসিংদীর দাসপাড়া থেকে SMS করেছেন, তিনি ভূত এফএমের রেগুলার SMS করেন, জানিয়েছেন পলাশ যাত্রাবাড়ি থেকে খোলা জানালার পাশে তিনি বসে আছেন এবং ভূত এফএম শুনছেন। ফয়সাল ময়মনসিং থেকে তিনি ভূত এফএম এনজয় করছেন। উজ্জ্বল আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ইয়াদ, এবং আমাদেরকে SMS করেছেন তিনি কাওলা থেকে। এছাড়াও নাজমুল আমাদেরকে আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন শারমিন বরিশাল থেকে। সাইফ আমাদেরকে SMS করেছেন এবং তিনি বলছেন যে the background music is truly amazing। এটা হচ্ছে পুরোপুরি মানে একদম আমি বলবো যে মাসুমের প্রশংসা না করে পারা যায় না, এবং সে সিচুয়েশন বুঝে সেই মিউজিক গুলো সেই সময় প্লে করে। সো এটা হচ্ছে অপরিহার্য একটা অংশ হয়ে গিয়েছে ভূত এফএমের সাথে আজকে যে মিউজিক গুলো আপনারা শুনছেন সেগুলো। আমাদেরকে স্বপ্নিল SMS করেছেন এবং তিনি বলছেন আমি মাঝে মধ্যে রাতে গিটার বাজানোর সময়, এবং তার নানু পাশে থাকে, কিন্তু সে প্রায় 6 বছর আগে মারা গিয়েছে। অনেক একটা স্যাড নিউজ এটা। আর আমাদেরকে SMS করছে, আচ্ছা মানে কিন্তু এখনো পাশে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে ভয়ের ব্যাপার। আর আমাদেরকে বিজয় SMS করেছেন, তানজিল আমাদেরকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন শাহিন আহমেদ ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে শান SMS করেছেন নেত্রকোনা থেকে। সাদিয়া SMS করেছেন আমাদেরকে, SMS করেছেন তানভীর, SMS করেছেন রাকিব খুলনা থেকে। আমাদেরকে শশী SMS করেছেন চট্টগ্রাম থেকে। আরো অনেকে SMS করছেন। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আমাদের সঙ্গে একজন গেস্ট এই মুহূর্তে আছেন, সেই গেস্টের ঘটনা আমরা শুনবো। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমি এসেছি মোহাম্মদ নামটা বলতে হবে। হাই ফ্রেন্ডস, আমি ইমরান এইচ খান দীপ। আমি এসেছি মোহাম্মদপুর থেকে, পিপলস ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স পড়ছি। ওকে, আজকে যে ঘটনাটা আমি বলবো এটা ফার্স্টলি যেটা এটা আমার এসএসসির আগের ঘটনা। সেটা হচ্ছে আমরা একটা সময় মানে খেলার জন্য, ক্রিকেট খেলার জন্য আমরা আমাদের পাশের জেলাতে খেলতে যাই। তো সেখানে একটা ক্রিকেট ম্যাচ আমরা খেলি। ম্যাচ খেলে আস্তে আস্তে আমাদের মানে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে যায়। তো সন্ধ্যার পরে মানে প্রায় মোটামুটি 8-9টার মতো বেজে যায়। তো আমরা ওখান থেকে যখন আসি, তো আমরা মানে মেইন ঘটনাটা যেখানে ঘটে সেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ঘাটিনা ব্রিজ। আচ্ছা, তো ওই ব্রিজটার একটা কাহিনী আমাকে আগে মানে বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে মিস্টিরিয়াসলি
প্রতি বছর ওই ব্রিজে ট্রেনে কাটা পড়ে বা ব্রিজ থেকে ছিটকে পড়ে, মানে হেঁটে অনেক মানুষ ব্রিজ দিয়ে পার হয়। তো এইভাবে পার হওয়ার সময় মারা যায় প্রত্যেক বছর একজন থেকে বহু, মানে তারও বেশিও মারা যায় ওখানে। তো আমরা এরকম আসছিলাম যখন, তো আমাদেরকে ওই নদীটা ক্রস করতে হবে আসার সময়, মানে ফেরার সময়। তো আমরা 13-14 জন ফ্রেন্ড ক্রিকেট খেলতে চাই। তো সেখানে ফেরার সময় আমাদের নদীর পাশেই ওপারেই আর কি আরেকটা ফ্রেন্ডের বাসা ছিল। তো সেখানে আমরা রাতের খাবারটা সারার পরে আমার ওখানকার ফ্রেন্ডের, মানে গার্জিয়ান যারা ছিল বা ফ্রেন্ড, সেও বললো যে আমাদেরকে স্টে করতে, ওখানে স্টে করে পরের দিন সকালে যাওয়ার জন্য। তো আমরা 4 জন ফ্রেন্ড ঠিক করি যে না, আমরা স্টে করবো না, যত রাতই হোক আমাদেরকে ফিরতে হবে, কারণ বাসায় কাউকে বলে যাওয়া হয়নি। তো আমরা প্রিপেয়ার্ড হই, আমরা রেডি হই যাওয়ার জন্য। তো নদীর কাছাকাছি চলে আসি। নদীর কাছাকাছি একদম কিনারে চলে আসার পরে নদীর এপারটাতেই নৌকো থাকার কথা। তো নদীর এপারে আমরা এসে দেখি যে নৌকোটা নাই, নৌকোটা নদীর ওপারে। তো নদীর ওপারে নৌকো দেখার পরে আমরা চেষ্টা করি যে ওপারে কেউ আছে কিনা এটা দেখার জন্য। তো নৌকোতে হ্যারিকেন জ্বলছিল, আর দেখে মনে হচ্ছিল না এপার থেকে যে কেউ ওপারে আছে। আর সেদিন জ্যোৎস্না ছিল। তো আমরা অনেক ডাকাডাকি করি ওপারে কেউ আছেন কিনা এভাবে। তো অনেকক্ষণ ডাকাডাকি করার পরে একজন ওখান থেকে রিপ্লাই করে যে হ্যাঁ আছে এরকম, কিন্তু উনি এপারে আসতে চাচ্ছেন না। আমরা অনেক রিকোয়েস্ট করার পরে সে আসলো এপারে। তো এপারে আসার পরে আমি সহ যে, মানে 4 জন আমরা ফ্রেন্ড ছিলাম, আমরা নৌকোতে উঠলাম। তো মাঝিটার গেট আপ ছিল এমন, উনি একটা কালো রঙের চাদর মোড়ানো ছিল ওনার গায়ে। ওনার মুখটা ঠিকভাবে মানে বোঝা যাচ্ছিল না, পেঁচানো ছিল মুখেও চাদরটা। তো আমরা নৌকোতে উঠলাম, নৌকো ছাড়লো মাঝি। তো প্রায় মাঝামাঝি চলে গেছি। তখন মানে জ্যোৎস্নার রাতে নদীতে, মানে জ্যোৎস্নার আলোটা পড়ে, ঢেউ দেখা যায় চিকচিক করে। তো আমি এটা অ্যাট ফার্স্ট দেখিনি, আমার ফ্রেন্ড রাজু যে, সে এটা অ্যাট ফার্স্ট দেখে, এবং সে দেখে মশিউর নামে একটা ফ্রেন্ড থাকে, তাকে বলে যে মশিউর, ওখানে আমি একটা কিছু দেখতে পাচ্ছি, কালো কিছু একটা গোল টাইপের ভেসে ভেসে আসছে এদিকে। তো সে দেখে ওটা। তো দেখার পরে প্রথমে মনে হয় যে নদীতে অনেক কিছুই ভেসে যায়, সেরকম কোনো কিছু হবে হয়তো একটা। তো জিনিসটা যখন আস্তে আস্তে কাছাকাছি চলে আসে নৌকার, প্রায় 7-8 হাত হবে এরকম কাছাকাছি, তখন বোঝা যায় যে এটা একটা মানুষের মাথা টাইপের এরকম কোনো কিছু, এবং সেটা ভেসে ভেসে আসছে। এভাবে তখন এটা আর কি ফার্স্ট আমরা সন্দেহ করছি এটা। তো এরকম করে আমরা বেশ ভয় পেয়ে যাই 4 জনই। তো আমরা দেখছি এটা দেখতে দেখতে এটা আরো কাছাকাছি যখন চলে আসলো, তখন আমরা মানে আরো ভয় পেয়ে গেলাম, এবং জিনিসটা বুঝতে পারলাম যে এটা সত্যি আসলে একটা মানুষের মাথা, এবং এটা পানি থেকে 3-4 আঙ্গুল উপরে ভাসছে, এবং তার গলাটা কাটা, গলা থেকে রক্ত ঝরছে, এবং তার চোখ দুটো বন্ধ ছিল। তো কাছাকাছি চলে আসছে, একদম বেশ অনেক কাছাকাছি, এবং একটা মুহূর্তে এমন অবস্থা যে নৌকার সাথে প্রায় ক্র্যাশ হবে আর কি, এরকম টাইমে। তো আমরা সবাই থান্ডার্ড, আমরা সবাই ভয় পেয়ে আর কি দেখছি জিনিসটা যে কি অবস্থা। তো একদম ক্র্যাশ হবে এমন সময় মানে মাথাটা আর কি, চোখ দুটো খুলে গেল, এবং আমরা স্পষ্ট দেখলাম যে দুটো চোখ একদম লাল। তো এটা দেখে আমরা বেশ ভয় পেয়ে যাই, কিন্তু মানে কেউ কোনো সাউন্ড করতে পারছি না, একদম ভয়ে চুপচাপ হয়ে গেছে। তো এটা হওয়ার পরে মানে লাগবে এমন সময় মাথাটা মানে পানিতে ডুব দিল, মনে হলো যে পানির ভিতরে নিচে চলে গেল।
তো এরপরে আমরা নৌকাটার অপর প্রান্তে চলে যাই এবং অপর প্রান্তে অপেক্ষা করতে থাকি যে এপারে হয়তো ভেসে আসবে, ভেসে উঠবে হয়তো, কিন্তু তারপর আর ভেসে ওঠেনি। তার অনেকক্ষণ পরে আমরা নদীটা পার হলাম এবং নদী পার হওয়ার পরে আমরা সবাই তো চুপচাপ। তো মাঝি মাঝি আমাদেরকে বলে যে আর কি আর কখনো যেন এরকম টাইমে নদী পার না হওয়া হয়, এবং উনি আমাদেরকে সাজেস্ট করে আমরা যে রাস্তা দিয়ে মানে যাওয়ার জন্য প্ল্যান করেছিলাম যে আমরা এই রাস্তা দিয়ে আমরা যাব, আমাদের বাসাতে ফিরবো, তো উনি আমাদেরকে সাজেস্ট করে এই রাস্তা দিয়ে না ফিরে পাশের আরেকটা রাস্তা দিয়ে যাওয়ার জন্য। তারপর আমরা সেখান থেকে বাসায় চলে আসি। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই, এবং তার আগে একটা ছোট্ট ব্রেক নিতে হবে আমাদেরকে। সো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবে না। ইন দ্য মিন টাইম যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। একটা ছোট ব্রেকের পরে ফিরে আসছি এক্ষুনি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় 12:20 আর চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমি মাসুম তো আছি এবং সেই সাথে রয়েছে আজকের অতিথিরা, এবং তারা একটার পর একটা ঘটনা শেয়ার করবে আপনাদের সাথে। আর আপনাদের SMS-ও পাচ্ছি, আপনারা SMS করছেন অনবরত। রাজন মিরপুর 1 থেকে আমাদের SMS করেছেন এবং তিনি একটু আগে যে ঘটনাটা আমি পড়েছি সেই ঘটনাটা তার কাছে ভালো লেগেছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে লিখেছেন অমিয় যশোর থেকে, গোরস্থানের দারোয়ান রনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন অন্ধকার খোলা ছাদ, আমি একা সাথে ভূত FM। বাহ, চমৎকার। আর সাদ্দাম বাংলা বাজার থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি তোমাদের নতুন বন্ধু, আমি একা একা রুমের লাইট অফ করে ভূত FM শুনছি এবং তার ভয় পেতে ভালো লাগে। বাহ, আপনি অনেক অনেক সাহসী, বুঝতে পারছি। রুমেল আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে, তিনি বলেছেন ভাইয়া আমার SMS কখনো পড়া হয় না, আচ্ছা আজকে SMS পড়ে ফেলেছে। আপনারা অলি আমাদের SMS করেছেন বরিশাল থেকে, ভাইয়া আজকে সারাদিন বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালিয়েছি, অ্যাজ এ রেজাল্ট আজকে আমার জ্বর এসছে এই মুহূর্তে, এবং তারপরও তিনি ভূত FM এর সাথে আছেন সেটা জানিয়েছেন। আর মোহাম্মদ শরীফ আমাদের মিরপুর 11 থেকে লিখেছেন যে ভাইয়া এরকম হলে মনের মাঝে সাহস রাখতে হবে, মানে ওই যে আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি হঠাৎ করে নিজেকে দেখে ফেলেন, একদম আয়নার মতন কোন একটা মানুষ যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে, একদম আপনি নিজেকে যদি নিজে দেখেন সামনাসামনি, তাহলে কি করবেন? আপনি কি বলবেন যে হ্যালো ভাই কেমন আছেন, আপনি কোথা থেকে আসলেন, এরকম কিছু বলবেন, নাকি আপনি ওখানে ঠাস হয়ে পড়ে যাবেন, নাকি কি করবেন? আমাকে জানাতে পারেন SMS এর মাধ্যমে। আমাকে লিখেছেন মোহাম্মদ সিয়াম, তিনি লিখেছেন তারাগঞ্জ গাজীপুর থেকে যে কেমন আছো ভাইয়া, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। তারা 5 জন ফ্রেন্ড মিলে ভূত FM শুনছেন এবং খুবই ভালো লাগছে। দীপ্তি ঢাকা থেকে লিখেছেন ভূত FM এর কথা শুনে ভূত FM এর কথা শুনে ভূত আইডেন্টিফাই করতে বাসে এক আঙ্কেলের গায়ে হাত দিয়ে বেশ জব্দ হয়েছিলাম। হ্যাঁ, আমরা এরকম বলেছিলাম যে রাস্তাঘাটে আসলে এতগুলো মানুষ যাচ্ছে, কে যে আসলে মানুষ আর কে যে আসলে মানুষ না এটা কিভাবে বুঝবেন? আমরা তো কারো গায়ে হাত দিয়ে দেখতে চাই না বা যাই না, বা এরকম ভাবে হাঁটার সময় কাউকে বলে যে ভাই, কাউকে ধরে বলি না যে ভাই আপনি কি মানুষ না অন্য কিছু, এরকম বলে। তো দীপ্তি সে কাজটা করেছেন, তিনি বাসের মধ্যে এক ভদ্রলোকের গায়ে হাত দিয়েছেন এবং পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি ভূত কিনা। নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ছিল তার চেহারার মধ্যে, এবং তারপরে তিনি জব্দ হয়েছেন। সুতরাং এই যে জব্দ হওয়ার ব্যাপারটা, এটাতে কিন্তু কর্তৃপক্ষ, ভূত FM কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী না। শরীফ, রাজীব, ডিজে মির হোসেন, এছাড়া আমাদেরকে চান্দিনা কুমিল্লা থেকে সবাই SMS করেছেন। তারা 3 জনে লাইট অফ করে ভূত FM শুনছেন। আমি বলবো যে এটা অবশ্যই অ্যাডভাইস না, এটা বলতে পারেন আমার সাজেশন, যে ভূত FM যদি শুনতেই চান তাহলে একটু জমিয়ে শুনলে এরকম ভালো হয়। লাইট অফ করে একা একা হেডফোনে শুনলে তো খুবই ভালো।
মেহরাব আমাদের ভূত এফএম শুনতে অনেক ভালো লাগে লিখেছেন, এবং তার সঙ্গে রয়েছেন সীমান্ত, আশিক, রনক এবং রাহাত। আচ্ছা, কাব্বি তিনি ময়মনসিং থেকে আমাদের এসএমএস করেছেন, এবং ময়মনসিং থেকে এসএমএস করে বলেছেন যে আমি ভূত এফএম এর রেগুলার লিসনার, বাট এখনো পর্যন্ত আমার একটা এসএমএস বা ইমেল পড়া হয়নি। আচ্ছা, ইমেল পড়তে হলে একটা জিনিস আপনাকে অবশ্যই মানে এটা নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে আপনার ঘটনাটি অবশ্যই বেটার হতে হবে। বুঝতেই পারছেন কি মিন করছি আমি, মানে আর সব যাদের ঘটনা পড়ছি তাদের চাইতে বেটার হতে হবে। আমরা অসংখ্য ইমেলের মধ্যে থেকে সবচেয়ে সেরা ইমেল গুলো বের করে আপনাদের পড়ে শোনাই, তারপরেও মাঝে মাঝে আপনাদের ভালো লাগে না। সুতরাং বুঝতে হবে যে মানে আরো মানে এটা অনেক কঠিন কাজ, এবং যারা পারেন সেটা তাদেরকে তো মানে ধন্যবাদ দেওয়ার ভাষা পাই না আমি। হিমিকা আমাদের লিখেছেন যে ভূত এফএম শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা ভূত এফএম শুনছেন, এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আরো একবার মনে করিয়ে দেই যে আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ইমেল করতে চান অর্থাৎ ঘটনা পাঠাতে চান যারা, তাদের অবশ্যই নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ, যে ফোন নাম্বারটা অবশ্যই খোলা থাকবে, ভূতরে কোনো ফোন নাম্বার প্লিজ 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 দিবেন না যদি এটা ভূত এফএম। আমাদের পাঠিয়ে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofuti.fm, which is BHOOTFM@radiofuoti.fm। আর অবশ্যই অবশ্যই আপনি আসতে চান কিনা, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই, সেটাও একটু উল্লেখ করে দিলে শুরুতে খুব ভালো হয়। আর যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদের জন্য খুব সুবিধার একটা ব্যাপারই রয়েছে, যে আমি জানি যে অনেকেই দেখি যে অনেক দীর্ঘ দীর্ঘ মেইল করেন, অনেক লম্বা লম্বা মেইল করেন, অনেক মজার ঘটনা, অত লম্বা মেইল হয়তো পড়ে শোনানো সম্ভব হয় না। সো আপনারা একটা কাজ করে ফেলতে পারেন, আপনারা আপনাদের ঘটনাটি এখন তো মোবাইলেই রেকর্ড করা যায়, সুতরাং রেকর্ড করে আপনারা আপনাদের অডিও ক্লিপটি আমাদের পাঠিয়ে দিন এবং আমরা সেটা প্লে করব। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি, এবং আমাদের সঙ্গে আজকে আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। Hi, my name is Ahmed Babu, and I just want to say hello to my friends, family, and especially Shubho, who wanted to come with me. ওকে, সো আপনি অনেকগুলো ঘটনা আপনার কাছে আমি মোটামুটি প্লট শুনেছি ঘটনাগুলোর কিরকম, তো ছোট করে আপনি বলেছেন, এবং আপনি দীর্ঘদিন দেশের বাইরেও ছিলেন, এখনো যাওয়া আসার মধ্যে আছেন, এবং আপনার ঘটনাগুলোর জন্যই দেশেও কিছু ঘটেছে, দেশের বাইরেও কিছু ঘটেছে। তো আপনি এর মধ্যে থেকে সবচাইতে বেশি শুনিয়েছেন বা অন্যরা শুনে খুব ভয় পেয়েছে বা আপনার কাছে খুব অদ্ভুত লেগেছে, কোনো সমাধান খুঁজে পাননি, সেটা দেশে হোক বা দেশের বাইরে হোক, এরকম একটা আমাদের ঘটনা বলবেন মাইক্রোফোনের একটু কাছে এসে। অ্যাকচুয়ালি আপনাকে যে ঘটনাটা আমি অডিও ক্লিপ পাঠিয়েছিলাম সেটাই এখন বলি। সেটা আসলে আমি কোনো এক্সপ্লেনেশন পাইনি, দ্যাট ওয়াজ দ্য রিজন, এটা আমি বলতে চাচ্ছিলাম। সো এটার সাথে কিছু ভূমিকা অ্যাড করা লাগবে, বিকজ I have to have the introduction with my friend, like who was along with me. তো আমার একটা বন্ধু ছিল আমেরিকাতে যখন ছিলাম, ওর নাম হচ্ছে রয়। সো সে এইসব ব্যাপারে বেশি ইন্টারেস্টেড ছিল, মানে হি ইউজড টু গো অ্যারাউন্ড অ্যান্ড থিংস। সো when I first met him, ও আমার সাথে গেল, আমাকে একটা হন্টেড হাউস দেখাতে নিয়ে গেল। তো যেখানে গেল জায়গাটা অ্যাকচুয়ালি ইটস নট স্পুকি এট দ্য ফার্স্ট প্লেস, কাজ যখন ঢুকার পর দেখি একটা অ্যাকচুয়ালি ইয়ার্ড, ওখানে বোট হাউসের মতো আছে, পাশ দিয়ে একটা জায়গা চলে গেছে, তার পাশে ধরেন উডস মানে জঙ্গল। তো জঙ্গলের কাছে নিয়ে আমাকে বলতেছে যে এটার ফাঁক দিয়ে দেখো, ইউ সি আ হাউস ইনসাইড, ইটস হন্টেড। আমি বললাম যে হাউ ইটস হন্টেড? তো আমার বলছে যে এখানে একটা বুড়ি মহিলা থাকতো, সে মারা যাওয়ার পরে তার কোনো বংশধর ছিল না, সুতরাং এটা অ্যাবান্ডন হয়ে গেছে, এবং স্টেট এটাকে ক্লেম করছে, কিন্তু অ্যাকচুয়ালি কেস চলছে, মানে প্রবাবলি এটা অ্যাকোয়ার করে নেবে স্টেট। তো আমি দেখলাম তো ফার্স্টে, মানে উডসটা এত ঘন ভিতরে দেখার মতো খুব একটা কিছু নাই, হ্যাঁ, মানে এক সময় দেখলাম যে আলো আছে, দূরে একটা বাড়ি, ইটস বাইন্ড আপ টোটালি, মানে লতা পাতা জড়ানো। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে আই ওয়েন্ট আউট উইথ হিম দ্যাট প্লেস, এন্ড আমি ঢোকার সাহস পাইনি আর কি, বিকজ আই থট সে একটা সাইকো বলতে পারে। দ্য ফার্স্ট টাইম আই মেট হিম। তো লেটার অন উই ওয়েন্ট টু মেনি প্লেসেস, হ্যাঁ, পরে আমাদের বন্ধুত্ব আরো গভীর হয়, এন্ড উই বিকেম ভেরি ক্লোজ, উই ওয়েন্ট টু মেনি প্লেসেস। তো ওগুলোর একটা এক্সপিরিয়েন্স আজকে বলবো আর কি। তো
একদিন ও আমাকে দিনের বেলা নিয়ে বললো যে সাউথ ফ্লোরিডা অনেক জায়গা আছে, হ্যাঁ, যেটা হন্টেড বানানো। আপনারা হয়তো জানেন যে আমেরিকাতে এই হন্টেড জিনিসপত্র নিয়ে বিজনেস হয়। হোটেল হন্টেড বানায় রাখে, বাড়ি হন্টেড বানায় রাখে, হ্যাঁ, গেস্টরা আসে, টুরিস্ট এসে দেখে, বাট দোজ আর ফেক। অ্যাকচুয়ালি ওগুলো কিছু না, আসলে যে হন্টেড। তো ওগুলোর খবর আবার ও জানতো যে সিন্স হি ওয়াজ বট আপ ইন দ্যাট প্লেস। তো ও একদিন আমাকে বললো যে এখানে একটা রেলওয়ে ট্র্যাক আছে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট পাম বিচ থেকে ওয়েস্টে, বেশ ওয়েস্টে আপনার পাহুকি নামে একটা জায়গায়। ওটা একটা SR7 একটা হাইওয়ে আছে, ওটা দিয়ে যেতে হয়। যাওয়ার পরে মানে আমি এক্স্যাক্টলি বলে দিচ্ছি লোকেশন, কাজ ইউ নো দেয়ার নাথিং টু হাইড। তো ওখানে যে বেলগ্লেড ছাড়িয়ে একটা জায়গা পাহুকি। তো পাহুকির পাশে আমাকে দেখাচ্ছিল একদিন নিয়ে, বলতেছে যে মানে উইজ টু ড্রাইভ অ্যারাউন্ড অলসো। আমাদের একটা ফান ছিল, আমরা ধরেন একবারে দেখো ওয়েস্ট পাম থেকে ট্যাম্পা পর্যন্ত ড্রাইভ করে চলে গেছি দিনের বেলা, প্রায় অ্যারাউন্ড লাইক 284 মাইলস। মানে একদম রাত্রে যে বসেছে আবার আসছি, এরকম থিংস লাইক দ্যাট। তো ওখানে যাওয়ার পর বেশ দূরে, আমাদের এখান থেকে প্রায় 50-60 মাইলস অ্যাওয়ে যাওয়ার পরে বেশ ব্যারেল ল্যান্ড, মানুষজন থাকে না। তো একটা ডার্ট রোড হাতের ডান দিকে নেমে গেছে হাইওয়ে থেকে, মাটির রাস্তা। তো ওখানে গাড়ি নিয়ে আমরা নামলাম। নামার পর তখন দিনের বেলা ফার্স্ট টাইম যাওয়ার পর গাড়িটা রাস্তার পাশে পার্ক করলো। তো বাম পাশে হচ্ছে গাছ, অনেক রকমের গাছ, আপনার পাম ট্রি, তারপর সুপারি গাছ, প্রবাবলি সুপারি গাছ, আমি এত ভালো চিনি না, হ্যাঁ, ডিফারেন্ট টাইপ অফ গাছ। আর ডান দিকে একটা ডোবার মতো, ডোবা ঠিক না, নিচু ল্যান্ড। ল্যান্ডটা কিছু জায়গা আছে শুকনো ল্যান্ড, আর কিছু জায়গা আছে তার পাশে একটু ভেজা কাদা, আবার কিছু জায়গা সোয়াম্প। আর তার পাশেই হচ্ছে একটা ছোট আইল চলে গেছে। আইলের ডান পাশটা হচ্ছে পুরো সুগার কেন ফিল্ড। তো ওরকম করে আপনার প্রায় হাফ এ মাইল প্রবাবলি, হ্যাঁ, হেঁটে যেতে হয়, হাফ এ মাইল টু 1 মাইল পুরো যাওয়া যায়। দূরে দিনের বেলা আমি দেখছিলাম অনেক রেলওয়ে বগিজ দাঁড়ায় আছে দূরে। তো আমাকে বলছে যে এখান থেকে যদি আমরা নেমে যাই, ওই বগিগুলো হচ্ছে হন্টেড। আমি বললাম হোয়াটস দ্য রিজন, কি কারণে হন্টেড, ওয়াই রেলওয়ে বগি দেখা যাচ্ছে এখান থেকে পুরান। তো আমাকে বলতেছে যে ওই বগিগুলো একসময় ওখানে কাজ করতো কিছু মানে কালো ব্ল্যাক পিপল, দে ইউজড টু বি স্লেভস। আর সাদারা ওদেরকে বেশ অত্যাচার করতো, বিট দেম আপ, ইউ নো, সামটাইম দে ইভেন হ্যাং দেম, এরকম করতো। তো ওরা অনেক কষ্ট করে এখান থেকে জিনিসপত্র, রেলওয়ে ট্র্যাকটা তৈরি হয়েছিল কৃষি কাজ বা অন্যান্য রাস্তাঘাট তৈরির জন্য, এখানে করে জিনিস আনতো। এন্ড ইটস সেড দ্যাট এখানে অনেকে পোড়ায় দিচ্ছে, মেরে ফেলছে। সো মানে দে বিলিভ ইন ইভিল স্পিরিটস এন্ড স্টাফ লাইক দ্যাট। আমি বললাম যে ওকে, সো হোয়াট ক্যান উই সি ইন দ্য ডে লাইট, ব্রড ডে লাইট, এ সময় দেখার কিছুই নেই এখানে। And no, probably nothing's gonna happen. Probably nothing's gonna happen. We're gonna end up just going there. তো জাস্ট দেখলাম, দেখে আমরা চলে আসি। তো একদিন রাতের বেলা ও হঠাৎ সাজেস্ট করতেছে, আমার এক ফ্রেন্ড আসছে তখন নিউ ইয়র্ক থেকে, ওর নাম আদনান। তো আদনান হচ্ছে বেশ মানে সোবার পার্সন, আউট গোয়িং ঠিক না খুব একটা, মানে খুব চুপচাপ থাকে, হ্যাঁ, পড়াশোনা করে, লেখালেখি করে এই ধরনের। বাট অ্যাকচুয়ালি যখন আসছে ও অ্যাডভেঞ্চারে বন্ধু পেয়েও আমাদের সাথে রাখতে বের হয়েছে। তো আমাকে বলতেছে যে ওর ইন্টারেস্ট আছে স্পুকি জিনিসের প্রতি, বেশ ইন্টারেস্ট আছে। তো রয় বলতেছে লেটস গো টু দ্যাট প্লেস, দ্য বেলগ্রেড প্লেস। তো বলতেছে বেলগ্রেড প্লেস, ওকে লেটস গো। আমরা চালালাম, গাড়ি নিয়ে গেলাম যে ওই সেই ডার্ট রোড। বাট যখনই যাচ্ছি SR7 দিয়ে যখন যাচ্ছি রাতের বেলা, ডান পাশে ধরেন আপনার কমলা লেবুর ক্ষেত, বাম পাশে ধরেন উডস। এইবার দৃশ্য পরে ডিফারেন্ট লাগতেছে রাতের বেলা। তো যে গলিটার সামনে দাঁড়ালাম, যেখানে ডার্ট রোডটা, ওই তো দূরে ঘুরঘুরতে অন্ধকার, আকাশের কিছু আর্স লাইট দেখা যাচ্ছে, বাট ইটস ভেরি ডার্ক। তো এনিওয়ে, তো আমরা গাড়ি নামায় দিলাম গলিতে, যে প্রায় কোয়ার্টার মাইল গেলাম ওই যে সেই গাছগাছালির কাছে। এন্ড রিয়েলি এট নাইট ইট লুকস রিয়েলি স্পুকি। এখন স্পুকি লাগতেছে জিনিসটা, দিনের বেলা মনে হচ্ছে নাথিং। তো এনিওয়ে গাড়িটা রাখলাম রাস্তার পাশে, রেখে নামলাম। নামার পরে আমরা তিনজন, আমি, রয় আর আদনান, তিনজন নামলাম। নেমে এটা রয় বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট রিয়েলি ফিল সামথিং অর প্রবাবলি ওয়ান্ট এক্সপেরিয়েন্স সামথিং, ইউ গোনা হ্যাভ টু গো টু দ্যাট বগিস। ওকে, আমরা নামলাম। এটা জিনিসপত্র তেমন কিছু নেই, সেলফোন কিন্তু গাড়িতে রয়ে গেছে। ফর সাম রিজন দ্যাট টাইম মানে সেলফোন গুলো একটু আমাদের কাছে বেশ ইম্পর্টেন্ট জিনিস ছিল। মনে হচ্ছে যে প্রবলি যদি এখান থেকে আসতে যে হারা টারা যায়, সেলফোন রেখে আসলাম। তো রয় ছিল যে আপনার একটু জিপসি টাইপের, হ্যাঁ, সো হি ইউজড টু ক্যারি এ নাইফ উইথ হিম এন্ড ফ্ল্যাশ লাইট থাকতো সবসময়, বাইক চালে তো সবসময় এগুলো দে ইউজড টু ক্যারি, আপনি দেখবেন হার্লি বাইকার্স এগুলো রাখে। সো এনিওয়ে
তো ওইগুলোই সম্বল আর কি, একটা নাইফ, একটা বাইকার্স নাইফ অ্যান্ড ওই ফ্ল্যাশ লাইট। তারপর নামলাম, নেমে ওই আইল ধরে, রাতের বেলা যাওয়াটা বেশ কঠিন, ওই ফ্ল্যাশ লাইটের আলোতে আমরা হেঁটে যাচ্ছি আইল দিয়ে। ডান পাশে সুগার ক্যান ফিল্ড, সিনারিওটা এরকম, আমরা আইলের উপরে, ডান পাশে সুগার ক্যান ফিল্ড, বাম পাশে হচ্ছে সেই আপনার ওই মাঠটা, এবং মাঠের মধ্যে কিছু জায়গা শুকনা, তারপরে কিছু দূর গেলে আপনার কাদা পানি, আবার সোয়াম্পটা হচ্ছে আপনার পুরো কাদা, মানে যেখানে কাদা থাকে। এন্ড সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা এখন জেনে আরো জানি আর কি, তখন ইন্টারনেটে যে গুগলিং জিনিসটা এত অ্যাভেলেবল ছিল না, ফ্রম লাইক 10 years ago, ফ্রম নাও নট 10, 15-16 years ago। তো এখন জানি সাউথ ফ্লোরিডা সোয়াম্পের মধ্যে অ্যানাকোন্ডাও আছে। মানে রিয়েলি কিছুদিন আগে আমি দেখছি আপনার নেটে যে একটা অ্যানাকোন্ডা একটা এলিগেটরকে খেয়ে ফেলছে, এলিগেটর আবার তার পেট থেকে খেয়ে বের হয়ে গেছে। সো সাচ এ থিং এন্ড ইটস ভেরি স্কেরি। আর তখন যেটা জানতাম সেটা হচ্ছে এলিগেটর সম্বন্ধে। উই ওয়ার ইউজ টু উইথ এলিগেটরস। কারণ লেক অফ ইচুবিন নামে একটা জায়গা আছে, ওখানে আমরা ঘুরতে যেতাম, আমাদের থেকে 10-20 ফিট দূরে এলিগেটর শুয়ে আছে। তো ওইটা নেচার জানতাম আমরা, এগ্রিভেট না করলে সে আসে না। আচ্ছা, বাট অ্যাকচুয়ালি এলিগেটরও কিন্তু সোয়াম্পে আছে। তো এগুলো আমরা জানি যে এলিগেটর আছে, ইটস স্কেরি। এন্ড আদার দেন দ্যাট, ভূতের ব্যাপারটা রয় বলছে এন্ড উই আর ইন্টারেস্টেড, সো লেটস গো চেক ইট আউট। যাচ্ছি, ফ্ল্যাশ লাইট মেরে যাচ্ছে, রয় সবার আগে, তারপরে আমি, এন্ড পেছনে আদনান। ওরে নিয়ে আমি একটু ওরিড, যে মানে হি ইজ নট আউটডোর টাইপ। যেতে যেতে প্রায় হাফ অফ দ্য ডিস্টেন্স, অর মোর দেন হাফ ডিস্টেন্স আমরা ক্রস করছি। আমাদের বাম পাশে কিন্তু সোয়াম্প, এভাবে আসছি। তো এই সময় হঠাৎ করে দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। সো ডগস আর বার্কিং, এবং একটা না একাধিক, মানে 8-10টা কুকুর একসাথে চিৎকার করতেছে। এখন বলি আপনাকে অডিও ক্লিপটা পাঠানোর আগ পর্যন্ত কিন্তু আমি মনে করতাম যে কুকুরগুলো কুকুর ছিল। আচ্ছা, আমি যখন অডিও ক্লিপ পাঠাচ্ছি, রেকর্ডিং করতেছি, তখন আমার মনে কোশ্চেনটা অ্যারাইজ করছে যে ডগস ওখানে কি গার্ড করতেছে। নাথিং টু গার্ড ইন দেয়ার, কারণ এই সুগার ক্যান রাত্রে বেলা সোয়াম্পের দিকে কেউ কেটে নিয়ে যাবে না। দিস ইজ ইউনাইটেড স্টেটস ফর ক্রাইং আউট লাউড। এখানে এরকম মানে ব্যাপক চোর নাই ফসল চুরি করার মতো। এনিওয়ে, তো যাচ্ছে, কুকুর ডাকতেছে, 8টা-10টা এরকম কুকুর, মানে এক পাল কুকুর ডাকতেছে, এবং তখন আরো কাছে আসতেছে কুকুরের ডাকটা, মানে দৌড়ে আসতেছে আমাদের দিকে। তো আমাকে রয় বলতেছে যে ইউনো ডগস আর বার্কিং হোয়াটস আর দ্যাট। আমি বলতেছি যে ওই বলতেছে প্রবাবলি দিজ আর ফর ভিজিলেন্স হিয়ার। তো আমি তখন ভাবছি যে ডগ এনিওয়ে, ওই আবার বলতেছে যেগুলো দিজ আর ডেঞ্জারাস ডগ, এর যদি ধরে কামড়ায় দে উইল বাইট ইউর নেক and choke you to death, and until their owner comes and stuff like that. I'm বললাম যে well, this is dangerous. This is not anything like a spirit or astral body or something like that. This is ghost, or this is reality. Dog, a dangerous জিনিস। Anyway, তা আমরা একবার চিন্তা করলাম সামনে যাবো কিনা, কেন কুকুর পেলে ধেয়ে আসছে। আমরা উল্টা দৌড় দিলাম। উল্টা দৌড়কে ওই রয় ঘুরে আমাদের আগে দৌড় দিচ্ছে। তারপর আমি ওর পেছনে হাত নাম, তো আমি পরে এখন ওই আইল দিয়ে দৌড়াচ্ছি, স্পিডটা বেশি হচ্ছে না, কুকুর কাছে আসতেছে। এনিওয়ে, তো আপনার ওই সোয়াম্পের অংশটা পার হয়ে গেছে। পার হওয়ার পরেই যখনই মাটি পেয়েছে, মাটিতে নেমে কোনাকুনি গাড়ির দিকে দৌড়াচ্ছি আমরা। তো ওই সময় একটা স্ট্রেঞ্জ জিনিস যে আই ওয়াজ ফিলিং যে ডগ আসছে, কিন্তু ডগ কিন্তু ওই ক্ষেত থেকে বের হয়ে আসতেছে না। হোয়াট ইজ দিস? সে তো এসে ধরার কথা, এবং আমাদের থেকে অবশ্যই স্পিডও বেশি হবে। আমরা দৌড়াচ্ছি। এনিওয়ে, দৌড়ালাম 100 খুবই স্পিডে দৌড়ে এসে গাড়ির কাছে আসলাম, গাড়িটা খুললাম, খাটাখাট গাড়ি করে আমি গাড়ি ঘুরে ফেলছি জায়গার উপরে, মানে র্যাপিডলি ঘুরে ফেলছি জায়গার মধ্যে। এই সময় সবচেয়ে স্ট্রেঞ্জ ঘটনাটা ঘটে যে আমার যে ডান পাশে যে গাছগুলো ছিল, হঠাৎ করে দেখলাম গাছগুলো মাথায় দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। মানে আপনার একসাথে 5-6টা গাছের মাথায় পুরা মানে বিশাল আকারের ফ্লেম। এই ফ্লেম জ্বালাতে গেলে মানে ইউ ডিড লাইক, আপনি বলবো কি, আপনার ব্যারেলস অর পাইলস অফ গ্যাসোলিন টু লাইট দ্যাট আপ। মানে এরকম মানে কোনো দাহ্য পদার্থ ছাড়া এইভাবে আগুন ধরবে না হঠাৎ করে। হুজ দেয়ার, এখানে তো কেউ ওই আগুন ধরার মতো কেউ নাই। আমার গাড়ি আছে, এসে যদি কোনো মানুষ কাজ করতে আসে, তো দে উইল লেট আস নো, অর দে উইল হ্যাভ লাইটস এন্ড ফিক্সিং এন্ড স্টাফ লাইক দ্যাট। কিচ্ছু না, দাও দাও করে গাছ পোড়া দিবে কে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, গাছের নিচের অংশে কোনো আগুন না, ঠিক উপরের অংশগুলো যেখানে পাতা থাকে, ওই জায়গাগুলো জাস্ট লাইক ক্যান্ডেলের মতো দাউ দাউ করে জ্বলে উঠছে। তো রিয়েলি স্কেয়ার্ড। ওই সময় খুব ভয় পেয়ে গেছি আমরা। খুব স্পিডে টান দিলাম গাড়ি, মাটির রাস্তা, গাড়ি ঘর ঘর করতে করতে বেরো আসলো এখানে হাইওয়ে। তো টায়ার স্ক্রোল করে ঘুরে ওই পাশে চলে গেলাম, একটা গ্যাস স্টেশনে দাঁড়াইছি।
তো দাঁড়ানোর পরে চিন্তা করলাম যে আসলে ব্যাপারটা কি ঘটছে, তো একটু ধাতস্থ হলাম আর কি। তো ঘটনা কিন্তু একটা এক্সটেনশন ছিল, সেটা কি বলবো না? শিওর। হ্যাঁ শিওর, আচ্ছা, যেটা আপনাকে ক্লিপে পাঠিয়ে নিবি। সো কিছুক্ষণ ধাতস্থ হওয়ার পর তো উই ডিসাইডেড যে কি হলো, হোয়াটস উই ডিসকাসড এই সেই। তো একসময় আমরা বললাম যে অ্যাকচুয়ালি নট মাচ স্পুকি হ্যাপেন, উই রিয়েলি নিড টু সি হোয়াটস দেয়ার। তো ও আর রাজি হলো না ওই জায়গায় যেতে, যে ওই জায়গায় আর যাবে না সে, হি ইজ রিয়েলি স্কেয়ার্ড। সো আমরা যেটা করলাম, ও বললো যে আমরা আরো ওয়েস্টে একটা জায়গা আছে, সেই জায়গায় যেতে পারি, লেক মিয়াকা নামে একটা জায়গায়। তো বললাম চলো, গেলাম ড্রাইভ করে ওই জায়গায়। তো ওই জায়গাটা এমনই একটা জায়গা নিয়ে আসছে আমাদের, প্রবাবলি উইদিন লাইক 20 মাইলস রেডিয়াস বা 15 মাইলস রেডিয়াসে কোনো মানুষজনই নেই। ওখানে ফার্ম আছে কিছু, আর কিছু ক্ষেতের জমি চাষাবাদের, মাঝখান দিকে রাস্তাটা একটা ফিতার মতো চলে গেছে, ভেরি ডার্ক। তো আমরা যাচ্ছি গাড়িতে, তো একটা জায়গায় আসলে বললো জাস্ট লাইক পুল ওভার, গাড়িটাকে পাশে সরাও। তো নামলাম, গাড়িটা হেডলাইট অফ করলাম, ঘুরঘুরটি অন্ধকার, ওই আকাশের আলোটা। তো ওই জায়গাটা দেখতে সুন্দর লাগছিল, হ্যাঁ, কারণ রাতের বেলা বিশাল প্রান্তরে আকাশ মিশে গেছে। বাট ইন দ্যাট পয়েন্ট আমরা কিন্তু একটু ভয় পাইছি, কারণ কেউই নেই আশেপাশে। সো উই ডিডন্ট স্টে দ্যাট লং, সো উই ওয়ান্টেড টু কাম ব্যাক। আমরা গাড়িতে উঠলাম, বেশিক্ষণ আমরা ব্যাক করছি। তো এই সময় একটা জায়গা ছিল, যে জায়গাটা হচ্ছে আপনার এক পাশে সোয়াম, আরেক পাশে হচ্ছে কি আরেকটা চাষের জমি আর কি। ওখান থেকে সামথিং দ্যাট স্ক্রল ফ্রম দ্যাট সোয়াম থেকে স্ক্রল করে আসছে, ইটস নট এলিগেটর, মাথাটা অনেকটা মানুষের মতোই লাগছে, কিন্তু হামাগুড়ি দিয়ে আসছে। হামাগুড়ি দিয়ে আসছে। And this was very scary, মানে এখন আমার গায়ের লোম ধারা যাচ্ছে চিন্তা করে। হেডলাইট আলোটা পড়ছে, মাথাটা এরকম করছে। I've seen reptiles, রেপটাইল আমার মুখস্থ, কিন্তু দ্যাটস নট এ রেপটাইল, মাথাটা মানুষের মতো। এন্ড এটা কিন্তু একটা মিথ, সাউথ ফ্লোরিডাতে অনেকেই বলে যে হাফ এলিগেটর হাফ ম্যান ফাউন্ড অন দ্য সোয়াম্প, মানুষ দেখেছে এরকম জিনিস। সো প্রবাবলি সাম অফ দ্যাট, বাট আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। প্রবাবলি এটা হতে পারে কোনো মানে gene বা whatever, I don't know. It just crawled out and just crossed the swamp and went into the field. তো আমরা এটা দেখে জাস্ট ঘুরে গাড়ি টেনে আবার চলে আসছি। So that was the story. ওকে, আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগলো যে আসলে আমরা বাংলাদেশের বিভিন্ন ঘটনা শুনি, এখানে যারা দেখেন, এবং এই যে গাছে আগুন জ্বলা, যেটা আপনি বলেন হামাগুড়ি দিয়ে আসা, জি জি, আসলে পৃথিবীর যেখানেই হোক না কেন ঘটনাগুলো কিন্তু অলমোস্ট একই ধরনের জিনিস মানুষ দেখছে, রাইট। এবং একই মানে সেটা হয়তো অন্য একটা পরিবেশে ঘটছে, অন্য একটা জায়গায় ঘটছে, বাট এই জিনিসগুলোই তার মানে আসলেই এরকম ধরনের জিনিস মানে থাকাটা অস্বাভাবিক কিছু না। এটা অবশ্যই আছে। যদি আমরা মানে অ্যাকচুয়ালি আমরা তো অ্যাকচুয়ালি মুসলমানরা বিশ্বাস করি, এবং খ্রিস্টান এবং যারাই আপনার ওই যে মানে আপনার কিতাব আল্লাহ যেসব রিলিজন আছে, সবাই কিন্তু বিশ্বাস করে যে সামথিং এক্সিস্ট, লাইক জিনের কথাটা। এবং এদের মধ্যে যারা ইভেল কাইন্ড, মানে ইভেল কি সব তো আসলে জিনদের তো স্টোরিটাই এরকম যে ওরা ওদের অবাধ্যতার জন্যই তো ওদেরকে আসলে শাস্তি দিয়ে পরে মানুষ, এবং পরবর্তী শয়তান হি ইজ ফ্রম অলসো জিন। তো আছে, এরাই মানুষকে বিরক্ত করে বিভিন্ন ফর্মে, যে বিভিন্ন দে ক্যান অ্যাকচুয়ালি গো ইনটু ইউর ব্লাড স্ট্রিমে যে দে ক্যান ক্রিয়েট হ্যালুসিনেশন ইন ইউর মাইন্ড। প্রবাবলি নাথিং এক্সিস্ট, আপনি দেখছেন, দেখার কথা না, ও কিন্তু আপনাকে দেখাচ্ছে জিনিসটা, থিংস লাইক দ্যাট। এন্ড দে নো ইউর আলটিমেট ফিয়ার, আপনি কোনটাকে ভয় পান, তো সেটাকেই কিন্তু তারা দেখায় আপনাকে একদম। হ্যাঁ, এবং এই সিমিলার থিং, এমন একই যেমন মানুষ সচরাচর যা করে, আরেকটা প্রজাতিও কিন্তু তার সচরাচর কাজই করবে, সেটা আজকে বাংলাদেশে হোক, আমেরিকা হোক, সুইজারল্যান্ডে হোক, সেখানে যেখানে হোক না কেন। যাই হোক, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, মাঝখানে আমরা আরেকজনের কাছে যাব, তবে তার আগে কিছু SMS পড়ে আসবো আমরা। রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন, আচ্ছা তিনি বলছেন যে ভূতেরা কিন্তু ভূত FM শোনে, সেটা তিনি জানিয়েছেন। জেরিন আমাদের SMS করেছেন, এবং তিনি ভূত FM শুনছেন একটা অন্ধকার রুমের মধ্যে বসে। বায়েজিদ আমাদের SMS করেছেন ঢাকা থেকে, এবং তিনি বলছেন অনেক SMS পাঠাই, বাট পড়া হয় না, আমি পড়ে ফেলেছি আপনার SMS। আমাকে আতিফ SMS করেছেন লালবাগ থেকে, তিনি ভূত FM শুনছেন একা একা ছাদে। আর জিল্লু আমাদের SMS করেছেন যশোর থেকে, তারা তিনজন মিলে শুনছেন। শাকিল বাগদা থেকে আমাদের SMS করেছেন। ইভন আশুলিয়া থেকে SMS করেছেন তিনি। মোহনা
আমাদের SMS করেছেন। এছাড়া তারা ফুল ফ্যামিলি সবাই একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ। মিম নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, প্লিজ আমার SMS-টা পড়বেন লিখেছেন, আমি পড়ে ফেলেছি। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে আবির আমাদের SMS করেছেন অনেকগুলো আমাদেরকে। আসিফ চাঁপাইনবাবগঞ্জ থেকে আজকে তিনি শুনছেন, এবং শান্ত সাদিয়া তারা সবাই একসঙ্গে রয়েছেন। আমাদেরকে রাফি SMS করেছেন হাতিরপুল থেকে, ভূত এফএম ইজ দ্য বেস্ট লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এত রাত পর্যন্ত। আমাদেরকে ডেভিল স্পিরিট SMS করেছেন আমাদেরকে র্যাপিড ঘোস্ট শান্ত মিরপুর 1 থেকে। এছাড়া আমাদের SMS করেছেন আসিফ নাটোর থেকে। আমাদের SMS করেছেন পলিন ময়মনসিং থেকে। SMS করেছেন অজিত, আমাদেরকে SMS করেছেন রাফি, SMS করেছেন রাজা। এছাড়াও SMS করেছেন আমাদেরকে রূপা। এছাড়াও ডক্টর মাসুম আমাদের SMS করেছেন। আমাদের এখানে সাউন্ড ইঞ্জিনিয়ার মাসুম রয়েছেন, আর ডক্টর মাসুম আমাদের SMS করেছেন উত্তরা থেকে। এবং তিনি লিখেছেন ভূত এফএম কি কখনো টেলিভিশনে আসবে না? ভূত এফএম কখনোই টেলিভিশনে আসবে না। টেলিভিশনে ভৌতিষ্ট আসবে, বাট ভূত এফএম আসবে না ডেফিনেটলি। দুই জায়গায় তো, তাই না? মানে একটা টিভিতে দেখতে ভালো লাগবে, একটা রেডিওতে শুনতে ভালো লাগবে, এরকম। তো K9 আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আসিফ আসিফের SMS-টা পড়েছি। আমাদের মিল্টন নরসিংদী থেকে SMS করেছেন, নরসিংদীর দাসপাড়া থেকে SMS করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ। আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি তানিম, SMS করেছেন জেবা সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার একটা মনে ছোট্ট কি ব্রেক লাগবে, এখন একটা ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসছি। সো কোথাও যাবেন না, স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আছে মাসুম এবং সেই সাথে আজকের অতিথিরা। আর একটার পর একটা SMS পাচ্ছে আপনাদের, শুনছি একটার পর একটা জমজমাট দারুণ দারুণ সব গল্প, আর সেই সাথে আরো ঘটনা তো রয়েছেই। সো স্টে টিউন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন, দিগন্ত SMS করছেন আমাদেরকে, SMS করছেন আমাদেরকে শাউন, তামান্না, রাজীব, হীরা ময়মনসিং থেকে, মেহরাব, আবরার মোহাম্মদপুর থেকে, আশরাফ আমাদের SMS করেছেন নোয়াপাড়া থেকে, জোসেফ আমাদের ঢাকা থেকে SMS করছেন, সৌরভ আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে। আপনি SMS পাঠাতে পারেন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের গেস্টের কাছে আমরা চলে যাব এবং প্রথম যিনি ঘটনা বলছিলেন তিনি সেকেন্ড তার ঘটনাটা বলছেন। আপনার নামটা বলুন, আবারও ঘটনাটা শুরু করুন। Hi, it's Imran H. Khan Deep again. আর রাসেল ভাই, এট ফার্স্ট আমি ভূত এফএম এর কিছু ফ্যান যারা আর কি তাদেরকে উইশ করতে চাই। এখন না, আমি আর ঘটনা শুনবো। ওকে, ঠিক আছে। ওয়েল, ঘটনা এটাও আমার এসএসসির আগের ঘটনা, এবং আমি আগে যে ঘটনাটা বলেছিলাম তার ইমিডিয়েট পরের ঘটনা আর কি। তখন আমি ভর্তি হই একটা স্কুল অ্যান্ড কলেজ, ওখানকার কয়রা স্কুল অ্যান্ড কলেজ যেটার নাম। তো সেখানে যাওয়ার জন্য আমাকে 5 কিলোমিটার সাইকেলিং করে যেতে হতো আমার বাসা থেকে। তো সেখান থেকে আমি 5 কিলোমিটার সাইকেলিং করে এভরিডে ক্লাস করতাম, এবং আমার বাসা থেকে স্কুলের মাঝখানে আমার নানুর বাসা ছিল। তো ওয়েডনেসডে পরে থার্সডেতে ক্লাস করার পরে আমি ওখানে স্টে করতাম। ফ্রাইডে স্টে করার পর শনিবারে আমি আবার ব্যাক করে চলে আসতাম। তো এরকম আমি একদিন আর কি ওখানে স্টে করি। শুক্রবার রাত ছিল সেদিন। তো শুক্রবার রাত 10:30টার উপরে বাজে, তখন আম্মু হঠাৎ আমাকে ফোন করে, নানুর টেলিফোনে ফোন করে, এবং ফোন করে বলে যে তুমি তাড়াতাড়ি চলে আসো, সকালে আর কি আমার মেজো খালার বাসাতে যেতে হবে। ওকে।
তো বলি যে ঠিক আছে আমি সকালে চলে আসছি, তারপরে একসাথে যাবো। তো আম্মু বলে যে না ঠিক আছে তুমি তাড়াতাড়ি চলে আসো, আমরা ভোরে রওনা হবো এখান থেকে। সো তো আমি রেডি টেডি হয়ে সাইকেল নিয়ে আমি আবার বের হব। তো ওই সময় আমার নানু আমাকে নিষেধ করে যে থাক দরকার নেই, এত রাতে যাওয়ার দরকার নেই, পরে যাও, সকালে যাও তুমি। আমি বলি না আম্মু বলতেছে ঠিক আছে আমি যাই এখন। ওকে ফাইন ঠিক আছে। তো আমার আম্মু আবার বেশ মানে মিষ্টি পছন্দ করে। তো আম্মু সেদিন নানি সেদিন আর কি কিছু পিঠা বানিয়েছিল, তো সেগুলো আমাকে দিয়ে দেয় আম্মুকে দেওয়ার জন্য। তো আমি সেগুলো নিয়ে সাইকেল রেডি করে আমি যাওয়া শুরু করি। তো নানুর বাসা থেকে মেইন হাইওয়েতে ওঠার পরে ওখান থেকে রাস্তার ভিউটা এমন, দুপাশে খেজুরের গাছ, এবং কিছুটুকু সামনে যাওয়ার পরে ওখানে একটা বাস ছাড় আছে যেটা 100 to 115 মিটার্স এর মতো এরিয়াটা। তো ওটার ভিতর রাস্তার মাঝখান দিয়ে চলে গেছে, দুই পাশে বাস ছাড় যেটা আর কি। তো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তখন 11:30 এরকম বাজে। তো দূর থেকে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, দূর থেকে আমাকে মানে আমার দেখে মনে হচ্ছে যে বাস ছাড়টা একটা মানুষের শেপে আর কি দাঁড়ানো, মানে একটা মানুষ মাথাটা এবং তার শোল্ডার দুটো, যেটা দেখে মনে হচ্ছে যে এটা একটা মানুষ। কিন্তু মানে আমি নিজেকে আমি কন্ট্রোল করছি যে না এটা মানুষ তো এত উঁচা হতে পারে না, এটা বাস ঝাড়ি হয়তো এরকম একটা শেপ দেখাচ্ছে রাতের বেলা। তো আমি আস্তে আস্তে যত এটা কাছে যাই জিনিসটা আস্তে আস্তে আমি মানে ক্লিয়ার হয়ে যায় যে আসলে এটা মানুষ না, বা এটা বাস ঝাড়ি আর কি। তো আমি ভিতরে চলে আসি বাস ছাড়টার ভিতর দিয়ে রাস্তায়, এবং ওই রাস্তার ওটার আশেপাশে আর কোনো বাড়ি নাই আর কি, কোনো মানুষ ওখানে স্টে করে না। আর ওই রাস্তাটার যেখানে গিয়ে আর কি বাজারটা এন্ড হয়েছে, ওই জায়গাটাতে ঠিক বাজারটা পাওয়ার ঠিক 5 থেকে 7 হাত হবে দূর দিয়ে, মানে বাম সাইড দিয়ে আর একটা রাস্তা চলে গেছে যেটা দিয়ে আর কি ঘুরে ওই রাস্তাটাতে চলে যাওয়া যায়, মানে বাসটা ক্রস করে আর কি। তো অনেকে মানে যারা ওখান দিয়ে যেতে চায় না, ভয় পায় আর কি, তারা ওই দিক থেকে ক্রস করে আগে চলে যায়। তো আমি তখনও জানতাম না ওখানকার কি মানে সব ঘটনাগুলো আর কি কেমন ছিল, বা ওখানে ভয় আর কি আছে। আমি ওখানে যাচ্ছি, আমার সাইকেল নিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে আমার সাইকেল মানে চেনটা পড়ে গেল আর কি। তো আমি ব্রেক করলাম, ব্রেক করার পরে আমি ওখানে দাঁড়ানোর পরে আমি চেনটা লাগালাম। চেন লাগানোর পরে আমি সাইকেলে আবার উঠলাম, উঠে আমি আবার সামনের দিকে এগোচ্ছি। হঠাৎ করে সাইকেলের যে ব্রেক থাকে, যেটা ব্রেকের দুটো স্পঞ্জের মতো লাগানো থাকে দুপাশে রিং এর সাথে, যেটা ব্রেক শু, হ্যাঁ ব্রেক শু যেটাকে বলে এক্স্যাক্টলি। তো হঠাৎ করে আমার ওই ব্রেক শু দুটা লুজ হয়ে গেছে বলতে কি খুলে পড়ে গেছে নিচে। তো আমার সাইকেলের ব্রেকটা অলওয়েজ হার্ড ছিল, মানে আমি হালকা একটু প্রেস করলে অনেক হার্ড ব্রেক হয়ে যেত। তো ব্রেক লুজ করে ফেলছে। আমি সাইকেল আবার স্টপ করে দিয়ে আমি দেখছি যে আমার ব্রেক, মানে লাইট জ্বালিয়ে দেখলাম ওখানে আমার কাছে ছোট্ট একটা লাইট ছিল গ্রিন কালারের টর্চের ভিতর। তো ওটা দিয়ে আমি দেখলাম যে আমার ব্রেক শুটা সাইকেলের নিচে পড়ে আছে। তো আমি সেটা তুলে আবার লাগালাম, ভাবলাম যে হয়তো আমার কাজিন যারা আছে তারা হয়তো লুজ করে রাখছে এক সময়। তো আমি আবার ওটা লাগিয়ে আমি সাইকেলটা ঠেলছি সামনের দিকে একটু নিয়ে যাওয়ার জন্য, তারপর আমি উঠবো। আমি সাইকেলটা মুভ করার যত চেষ্টা করছি সাইকেলটা মুভ হচ্ছে না ওখান থেকে, একদম ফ্রিজ। আমি পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, সামনে কেউ নাই, আশেপাশে কেউ নাই। আমি যত চেষ্টা করছি ওটাকে মুভ করার, কোনো মুভ হচ্ছে না প্লেসটাতে। অনেকক্ষণ চেষ্টা করার পরে মুভ হলো, সামনের দিকে আমি এগোচ্ছি, এবং তখনই মানে সবচেয়ে ভয়ানক যে ঘটনাটা ঘটলো, মানে দুপাশের যে বাঁশের ঝাড়গুলো, বাঁশ গাছগুলো, সেগুলো নড়ছে। মানে নড়ছে এমন ভাবে, একবার ডান পাশে নড়ছে,
ডান পাশে নড়া স্টপ করে দিয়ে আবার বাম পাশে নড়ছে। এরকম ভাবে নড়তে নড়তে আমি মানে সামনের দিকে এগোচ্ছি, যাচ্ছি ভয়ে ভয়ে যে কি হতে যাচ্ছে সামনে, আমি জানি না কিছুই। হঠাৎ করে সামনে মানে আমি মনে হচ্ছে আমার যে আমি মাঝামাঝি জায়গা চলে আসছি, ওই 150 মিটার্স এর জায়গাটাতে। হঠাৎ করে অনেক বাতাস, এবং বাতাসে বাঁশের যে পাতাগুলো সেগুলো থেকে শব্দ হয়, মানে একটার সাথে আর একটা ঘর্ষণ লাগলে একটা উইয়ার্ড একটা সাউন্ড হয়, মানে কেমন একটা কর্কশ একটা সাউন্ড হয়। তো আমি সামনের দিকে এগোচ্ছি, সাইকেলে উঠে সাইকেলটা আস্তে আস্তে চালাচ্ছি। হঠাৎ করে 2-3টা বাঁশ একসাথে মানে একের পর এক আমার রাস্তার মাঝখানে পড়লো, ঠিক ডান পাশ থেকে রাস্তার মাঝখানে একের পর এক, ফার্স্ট একটা পড়লো, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এভাবে। এবং আমি জাস্ট মানে ভয়ে একদম অবস্থা খারাপ। আমি ব্রেক করে আমি জাস্ট ওয়েট করছি, এবং আমি মানে আমার সিনিয়র কিছু মানে বড় ভাই আছে, মানে কাজিন যারা আছে, তাদের কাছ থেকে শোনা যে এই টাইপের এরকম কোনো কিছু হলে বাসটা নাকি ক্রস করতে হয় না, মানে এটা ক্রস করতে গেলে নাকি সেটা তুলে নিয়ে যায় এই টাইপের। তো আমি ওখানে চিন্তা করছি যে আমি এখন কি করব, মানে সামনে যাব কি যাব না। তো আমি কিছুক্ষণে ওখানে চিন্তা ভাবনা করার পরে আমি ডিসিশন নিই যে না, আমি ব্যাক করবো পিছনে। এবং তখন আমার মনে পড়ে যে হ্যাঁ, পিছনে আমি যদি ব্যাক করি তাহলে ওই যে বাম পাশের যে রাস্তাটা, মাটির যে রাস্তা, যেটা বাম পাশ দিয়ে ঘুরে গিয়ে এই জায়গাটা ক্রস করে সামনে চলে গেছে, আমি ওটা দিয়ে চলে যাই। আমি সাইকেলটা ঘোরালাম এদিক, আবার ব্যাক করবো। আমি সাইকেলটা ঘোরালাম, জাস্ট আমি একটা স্টেপ ব্যাক সাইডে ফেলেছি, সাথে সাথে আবার এই সাইডে সেম এরকম 3-4টা বাঁশ আবার পড়েছে একের পর এক, যেভাবে সামনে পড়েছিল। তো তখন আমি একদমই মানে বলতে গেলে আমি হোপলেস হয়ে যাই যে আজকে মেবি আমার দিন শেষ। মানে খুবই কান্না কান্না একটা অবস্থা হয়ে যায় আমার, কি করব না করব কিছু বুঝতে পারি না তখন। এবং বেশ চিল্লাচ্ছিলাম, চিৎকার চেঁচামেচি করছিলাম, আশেপাশে কোনো মানুষ নেই। এবং তখন মাথায় যে মনে যে সুরা আসছিল তখন সেটা তেলাওয়াত করছিলাম। এরকম করার পরে কিছুক্ষণ পরে বাঁশগুলো উঠে গেল, মানে আমি সূরা তেলাওয়াত করার পরে বাঁশগুলো উঠে গেল। বাঁশগুলো উঠে যাওয়ার পরে আমি তখন চিন্তা করছিলাম যে আমি এখন ব্যাক করব না সামনে যাব। আমি আবার ডিসিশন নিই যে ঠিক আছে আমি সামনেই যাই। তো আমি আবার সামনে যাচ্ছি, এমন সময় পিছন থেকে আমাকে কেউ একজন ডাকলো, ছেলে ভয়েস এবং অনেক মোটা, এবং আমাকে মানে থামতে বলছে, এবং আমার কাছ থেকে কিছু একটা চাচ্ছে সে, মানে দে দে এই টাইপের এরকম একটা ভয়েস। তো আমি ওখানে স্টে করি এবং আমি জিজ্ঞাসা করি কে এখানে, কে। তো সে কিছু বলে না। হঠাৎ করে আমি সামনে তাকিয়ে দেখি আমার সাইকেলটা থেকে 4-5 হাত সামনে হবে একটা কালো রঙের বিড়াল, যেটা সামনে এসে একদম লেজ গুটিয়ে, যে লেজটা এমন ছিল দেখতে সাতের মতো ছিল আর কি, মানে লেজটা সামনের দিক, মানে সামনে 2 পা দাঁড় করিয়ে এবং পিছনে 2 পা বসিয়ে সে বসা ছিল ওখানে, এবং তার লেজটা ছিল দেখতে একদম সাতের মতো এরকম। এবং হঠাৎ করে বিড়ালটা কথা বলছে সামনে থেকে, এবং সে আমার সাইকেলের পিছনের ক্যারিয়ারে যে পিঠাগুলো রাখা ছিল সেগুলো চাইছে, এবং সেগুলো যদি আমি না দিই সে আমাকে যেতে দেবে না ওখান থেকে। অ্যান্ড আমি তারপরে তাকে ওগুলো দিয়ে দিই, এবং সে বিড়াল হিসেবে সেগুলো খায় আমার সামনে, এবং তারপরে সে ওখান থেকে লিভ করে এবং আমি ওখান থেকে এসকেপ করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, এবং তার আগে আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। মিলন আমাদেরকে মাওয়া চৌরাস্তা গাজীপুর থেকে লিখেছেন, ভাইয়া ভূত এফএম প্রোগ্রামটি অনেক অনেক মজার। আমার মনে হয় ভূত এফএম প্রোগ্রামটি আসলে অনেক মজার, আপনি ঠিকই বলেছেন। ডেভিড রাসেল ভাই ডেভিড লিখেছেন, লাস্ট 2 এপিসোড আপনি আমার SMS পড়েন নাই,
হ্যাঁ, কেন ভাই আসলে সবকিছু আমার সাথে আসলে মানে আমি সবসময় চাইলেও যে এসএমএস সব পড়তে পারি এরকম না। আলিফ আমাদের এসএমএস করেছেন, আলিফ আল আসিফ ঢাকা মাটিকাটা থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন আমি একা, ঘর ফাঁকা, সাথে ভূত এফএম এন্ড ইটস গ্রেট টু লিসন ভূত এফএম। আর বসে আমাদের লিখেছেন রাজশাহী থেকে, বলছি ভাইয়া আমি একা একা ঘরে লাইট অফ করে হেডফোনে ভূত এফএম শুনছি। আমাকে রবিউল এসএমএস করেছেন আই লাভ ভূত এফএম। বৃষ্টি আমাকে এসএমএস করেছেন যে ভাইয়া আমার এসএমএসটা পড়লেন না কেন, আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। ইঞ্জিনিয়ার সৈকত আমাদের কাজীপাড়া থেকে এসএমএস করেছেন এবং তিনি তার জীবনে অনেক অলৌকিক ঘটনা আছে সেটা জানিয়েছেন এবং তার ব্যাখ্যা তিনি আজও পাননি। আপনি চলে আসুন ভূত এফএমে, আমরা সবাই মিলে একসঙ্গে আপনার ঘটনাগুলো শুনবো। রকুনুজ্জামান রকুন আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভাইয়া আমি আজকে ছাদের উপরে একা বসে ভূত এফএম শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এছাড়াও সামান্তা আমাদের এসএমএস করেছেন, সামান্তা সুচি চাপাই নবাবগঞ্জ থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন ক্রিস গেইল, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে জনি এবং আমাদেরকে এসএমএস করেছেন মইনুল আবেদিন চিটাগং থেকে। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় যাব। আপনার নামটা আরেকবার বলতে হবে, বলে দেবে। হ্যাঁ, আমার নাম আহমেদ বাবু। যিনি সেকেন্ড স্টোরি বলেছিলেন আজকে, এখন তিনি তার পরবর্তী ঘটনাটা বলছি। ঘটনা কয়েকটা আছে ছোট ছোট, তো আমি কি হ্যাঁ আমরা ছোট ছোট কিছু ঘটনা শুনে ফেলছি। একটা বলি, এটা হচ্ছে আপনার পাকিস্তানের ঘটনা। ওয়ে এগো, মানে লং এগো, মানে বেশ অনেকদিন আগের, মানে আমাদের বাংলাদেশ হওয়ার আগের। তো আমার রিলেটিভস আর কি, ওনারা আপনার পাকিস্তানে থাকতেন, করাচিতে। তো যে জায়গাটা ছিলেন ওই জায়গাটা হচ্ছে আপনার আর কি বেশ মরুভূমির পাশে টাইপের আর কি এলাকা, খুব শুকনো এলাকা আর কি। খুব যখন যে গ্রীষ্মের সময় খুব গরম হয়, লু হাওয়া চলে। তো ওই সময় আমার এক আঙ্কেল, উনি ছোট তখন, 6-7 বছর বয়স, আর সাথে একজন খালা ছিলেন, আন্টি আর কি, উনিও ওরকমই 2-1 বছরের ছোট বড় আর কি। তো দুজন বাসার বাইরে খেলছিলেন আর বাসার থেকে ওই যে ভাজা পোড়া দিচ্ছিল কিছু, খাচ্ছে আর খেলছে ওখানে। তো খেলতে খেলতে এক সময় দেখলো, দুজনেই দেখেছে, আন্টি আর মামা দুজনেই, মামা মেন দেখছে আর কি ফার্স্টে। তো উনি দেখছে যে দূর থেকে একটা বুড়ি আসছে। তো বুড়িটা আসছে কেমন যে, মানে তার চাল চলনের মধ্যে কোনো হেলাদুলা নাই আর কি, সে ভেসে ভেসে আসছে অনেকটা। তো এসে খুব কাছাকাছি যখন আসছে, মামার সামনে সে থামছে। থামার পরে তো মামা তাকার পরে বুড়ি তাকে একটা ভেঙচি কাটছে, জিভ বের করে দিয়ে, মুখ থেকে জিভটা বের করে দিছে, বের করে ভেঙচি কাটছে। তো ওই জিনিসটা দেখার পরে মামা ছোট মানুষ, সেও করছে কি বুড়িকে দেখে একটা ভেঙচি কাটছে জিব্বা বের করে। তো জিব্বা বের করার সাথে সাথে কি হয়েছে, ওনার ভেতরের যে জিব্বাটা আছে পুরোটাই বের হয়ে আসছে ভেতর থেকে। আচ্ছা, মানে পুরো জিব্বাটা, আমাদের জিব্বার ভেতরের যে অংশটা পুরোটাই বের হয়ে আসছে, আর ভিতর নিতে পারছে না। আর বুড়িটা ভ্যানিশড, আর দেখছে না। তো আমার আন্টি যে উনি দেখছে, দেখার পর বাসায় ডাক দিচ্ছে, বাসায় ডাক দেওয়ার পর তাকে বাসায় নিয়ে গেছে, নিয়ে ডাক্তারখানায় নিচ্ছে, ইঞ্জেকশন দিয়ে জিব্বা ভেতরে ঢুকেছে। তো এরপর থেকে সে প্রায় ভয় পেত, জানালার দিকে তাকালেই মানে বলতে কে আসতেছে এরকম একটাই। তারপর পিঁপড়াদেরকে ছোট ছোট পানি চিনি খাওয়াতো, মানে সামথিং লাইক দ্যাট। তো তারপরে ওই আমার যে গ্র্যান্ড প্যারেন্টস, ওনারা এসে যায়, ওই আপনার হুজুরের কাছে যায় ওখানে। তো হুজুরকে বলে, তো হুজুর বলে যে ওকে তো আসলে মানে প্রসেস করছে, মানে ওকে জিনে ধরছে আর কি, তো এটাকে ছাড়াতে হবে। তো উনি ঝাড়ফুঁক করেন, করে টোরে বলেন যে একটা লেবুটার মধ্যে 40টা সুই গাঁথা। তো বলে এই লেবুটার মধ্যে আমি আটকে দিচ্ছি জিনিসটাকে, এটাকে চুলার উপর ঝুলিয়ে রাখবেন এবং লেবুটা একসময় শুকাতে শুকাতে এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে। বাট মেক শিওর যে আপনি যে এই লেবুর থেকে যাতে সুইগুলো না ছুটে যায় বা লেবুটা যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে ওনারা বাংলাদেশ যখন স্বাধীন হয়ে চলে আসছে, তো সুতরাং ওই জিনিসটা আর কি হয়নি আর কি। আচ্ছা, সেকেন্ডটা শুনে ফেললাম। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা, এটা আমি নিজেই ইনভলভড। এটা হচ্ছে ঠিক আপনার, আমার নানা বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্টে, ইব্রাহিমপুরে, ওখানকার ঘটনা। তো ওই জায়গাটা একসময় খুব ব্যাকওয়ার্ড ছিল আর কি। ব্যাকওয়ার্ড বলতে কিরকম, যে শহরের সভ্যতাটা কম ছিল ওই সময়, আজ থেকে ধরেন 25-26-27 বছর আগে এরকম সময় বেশ ব্যাকওয়ার্ড। আমার মনে হচ্ছে যে আপনার এই যে তালতলা রোডটা যেটা, এটা পুরোপুরি বালির একটা রাস্তা ছিল,
অল দ্য আপ টু লাইক মিরপুর, আপনার ওই যে 14 নম্বর যে 14 নম্বর যে গোল চক্করটা, 10 নম্বর গোল চক্করটা, এখানে খুবই অন্ধকার, বিদ্যুৎ কম এরকম। তো আমার নানা বাসা ওখানে ছিল ইব্রাহিমপুরে, কচু ক্ষেতের এই সাইডে। তো ওইখানে আমি বেড়াতে যেতাম। তো বেড়াতে যাওয়ার পরে একদিন আমি আমার মামার সাথে আসি আর কি রুমে। তো রুমগুলো পাশাপাশি আর কি, ইন লাইন, একটার পাশে একটা রুম বাসার। ফার্স্টে হচ্ছে আপনার ড্রয়িং রুম, তারপরে হচ্ছে আপনার একটা বেডরুম, তারপর আরেকটা বেডরুম, তারপর ডাইনিং স্পেস, এইভাবে করে গেছে। কিন্তু প্রত্যেকটা রুমে ইন্টার কানেক্টেড উইথ এ ডোর, মানে দরজা এই পাশ থেকে ওই পর্যন্ত আর কি, সবগুলো দরজা কানেক্টেড। তো রাতে অ্যাজ ইউজুয়াল আমরা গল্প গুজব করে, আমরা মামারা মানে আমার খুব মামাদের সাথে গল্প গুজব হয়। আমার সেই যে মামা খুব ছোট কাল থেকে ভূতের গল্প বলতো, আমরা খুব ভয় পেতাম, শীতকালে লেপ টেনে শুনতাম এগুলো। এনিওয়ে, ছোট মামার সাথে এরকম গল্প করলাম ভূত টুতের, করার পরে তো রাত্রে শুতে গেলাম। আমি বেশিরভাগ সময় মেনলি আর কি আপনার ওই বিছানার ওই যে এই সাইডে, যে সাইড থেকে নামে মানুষ, মানে ভেতরের দিকে না, ওখানে শুই। তো শুনলাম মামাও পিঠাপিঠি বয়স আমার সাথে। তো দুজন ঘুমাইছে, বাসার বাতি টাতি সব নিভানো, বেশ অন্ধকার, আবছা ওই যে জানালার ফাঁক দিয়ে যে আলোটা আসছে, এটাই পর্দার পাশ থেকে আবছা একটা আলো ঘরের ভেতরে। তো অল অফ এ সাডেন আমি দেখলাম ওই পাশের রুম থেকে একটা ছায়া টাইপের, মানে ছায়াটা হচ্ছে ঘন ডেন্স একটা ছায়া, ঠিক আছে, ওই রুম থেকে দরজা দিয়ে আসলো। ড্রয়িং থেকে মানুষের মতোই শেপ অনেকটা মনে হয়, উচ্চতা হবে যে 5-6 ফিট লম্বা, মানে ওইটা অন্ধকারের মধ্যে বেশি অন্ধকার একটা জিনিস, ঘনত্বটা খুবই বেশি, বোঝা যাচ্ছে মানুষের মতো একটা শেপ। পায়ের কাছ দিয়ে আসলো, আস্তে আস্তে এসে ঠিক ডান দিকে আসলো, এসে আমার পাশে আসছে, দাঁড়াইছে। তো দেখার সাথে সাথে আমি তখন একটু ভয় পেয়েছি। আমি সাথে সাথে মামাকে ডাক দিছি, মামা উঠেন উঠেন, কি উঠে বসে। আমি বললাম যে কি জানি এখানে আমি তো দেখছি। কি দেখছিস? আমি বললাম যে নাথিং, এরকম একটা মনে হয় ছায়ার মতো। বলে ঘুমাই গেলাম। ঘুমা মানে উনি শুয়ে পড়ছে, উনি হি ওয়াজ স্লিপিং, তো ঘুমাই গেছে। আমিও আবার শুয়ে আছি। তো ঠিক 10-15 মিনিট পর আবার আমি দেখলাম যে ওই সেম ওই একই রুম থেকে আবার বের হলো ছায়াটা। দ্বিতীয়বার আবার আস্তে আস্তে আসছে, পায়ের কাছ থেকে এসে ঠিক আমার পাশে আসলো। এসে সে ওই ওরকম করে, মানে যে হাতটা মনে হচ্ছে নিচু হয়ে হাতটা ঢুকাই যাচ্ছে। তো আমি এবারও ভেবেছি, এবারও উঠেছি ওনাকে ডেকে, মামা উঠেন কি এরকম কিছু। তো উনি বলছে কি দেখছে, আমি বলছি আমি এবার শুবো না, আমি এবার শুবো। বলার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, ওকে। আমি দেওয়ালের পাশে চলে গেলাম, উনি এই পাশে আসলো, কিছুই নাই। কিন্তু যখন ওনাকে ডাকতেছি নাথিং দেয়ার। তৃতীয়বার আমার কিন্তু ঘুম আসছে না, উনি কিন্তু এই ঘুমের ঘুরেই আছে। এবং থার্ড বার আমি দেখলাম একই জিনিস, আবার সে ছায়ারা আসলো, আস্তে আস্তে আসলো, মানে খুব স্লোলি মুভ করে আসতেছে। ইটস নট লাইক দ্যাট ইজ ওয়াকিং ফাস্ট অর সামথিং, খুব আস্তে আস্তে এসে ঠিক আবার সেই বিছানার পাশে আসলো। এইবার দেখলাম সে পূজা হলো, হাতটা নিচু করলো, মামাকে ধরলো, মামার উপর হলো, মানে নিচু হয়ে গেল। তারপর হঠাৎ করে দেখলাম ভ্যানিশ নাই। সো দ্যাট ইজ এ স্টার্টিং পয়েন্ট অফ সামথিং। তো পরে এটা ছোট একটা গল্প আর কি, যতটুকু আমি দেখেছি আর কি। মানে এরপর কিছু হয়নি। পরের দিন কি মামাকে জিজ্ঞেস করেছিলেন যে মানে সে কিছু ফিল করেছে কিনা বা এরকম কিছু? সে বলে যে না, আমি কিছু ফিল করিনি। আপনি আপনার চোখের সামনে আমার চোখের সামনে দেখেছে, মানে ওনার সাথে এরকম কিছু স্টোরি আছে আর কি। হ্যাঁ, তো এই একটা জিনিস আমি দেখেছি। আমি বুঝতে পারছি। আমরা আপনার কাছে আবারও ফিরে আসার চেষ্টা করবো, কারণ আপনার ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং। কিন্তু আমাদের আরো গেস্ট রয়েছেন, তো আমরা একটা ছোট ব্রেকে যাব, এবং ছোট ব্রেকের পরে আমরা আমার সাথে নতুন গেস্ট জয়েন করবে। এবং আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো SMS করেছেন যারা তাদের নাম একটু পড়ে দেয়। ডেভিড আহমেদ বাবু, তিনি বলছেন ঘটনাগুলো খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আমাদেরকে থ্যাংকস দেবার কিছু নেই, আমাকে এবং মাসুমকে। যারা অতিথিরা এসছেন তারা ভালো ঘটনা বলছেন বলে আপনারা এনজয় করছেন। হোসেন ঢাকা থেকে SMS করেছেন, লিখেছেন অনেক এনজয় করছি ভূত FM। আমাদেরকে আহমেদ মিরপুর থেকে লিখেছেন যে এটা তার লাস্ট SMS। ওকে, থ্যাংক ইউ, বাট আমার আসলে কিছু করার ছিল না। আমি যে মুহূর্তে আপনার SMS পেয়েছি সেই মুহূর্তে পেয়ে গেছি, পড়ে ফেলেছি। খোকন আমাদেরকে SMS করেছেন, ইসলাম ফ্রম উত্তরা। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি যারা। তো ভাইয়া, আপনাকে যদি মানে পরবর্তীতে ডাকা হয় তাহলে আপনি তো পরবর্তীতে আসতে রাজি আছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, নতুন অতিথি দিনে ফিরে আসছি। তো কোথাও যাবেন না, স্টে টিউন রেডিও ফুড থেকে
and don't stop the furti. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় 1:17 আর এই মুহূর্তে আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আজকে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে থাকেন তাহলে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে পারেন, এবং সেই জন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক এপিসোডের অপশনগুলো আপনার কাছে চলে আসছে, এবং তার মধ্যে থেকে যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি আবারও শুনতে চান সেই এপিসোডটি আপনি চাইলেই শুনে ফেলতে পারেন। আর নাও লিসনার্সরা ভূত এফএম এর টিউন কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে পারেন, যেটা এখন প্লে করা হচ্ছে। এটা চাইলে আপনার মোবাইলের কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, ভূত এফএম এর কলার এই টিউনের ভূত এফএম টিউনটির কোড নাম্বারটা মনে রাখতে হবে, and the code number is 92125, এবং এটা আপনি অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা SMS পাঠিয়েই। SMS পাঠাতে হলে আপনি কি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে আপনাকে কোড নাম্বারটা লিখতে হবে, হুইচ ইজ 92125, এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। এই ছিল নিয়ম কানুন, সুতরাং আপনি ইচ্ছা করে চাইলে এখনই ট্রাই করে ফেলতে পারেন। আর সেই সাথে আমার কাছে বেশ কিছু SMS আছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। ডেভিড আমাকে লিখেছেন, উই ওয়ান্ট আহমেদ বাবু এগেইন। ওকে, আমরা ট্রাই করব। আর বিশাল বগুড়া থেকে SMS করেছেন যে আমি, লালন, রবিন, আরিফা, সুমি ও শম্পা বগুড়া থেকে রংপুরের কাছে এসে একসাথে ভূত এফএম শুনছি। এছাড়া আমাদেরকে সীমান্ত মিরপুর থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন রোমান্টিক ভূত নারায়ণগঞ্জ থেকে সিনথিয়া রাজশাহী থেকে, বলেছেন যে আমার SMS টি একটু পড়লে কি হয় না, কিচ্ছু হয় না, তবে আপনার SMS এইটুকুই ছিল। আর নওগাঁ থেকে আমাকে লিখেছেন মাসুম এবং তার ভাই মারুফ এবং আরিয়ান, তারা সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন। খান মাসুদ চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রূপা খোকন আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসমাম উত্তরা থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন দেখতে পাচ্ছি আমি কৌশি, আচ্ছা না কষাই ভূত, এবং তিনি বলছেন অসম স্টোরি। আর আমাদের সঙ্গে এছাড়াও রয়েছেন কোরাইশি, আর এছাড়াও নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে রয়েছেন, নামটা হচ্ছে AF লিখেছেন, আমি এফ মানে কি বুঝবো আমি জানি না, পিঙ্কি আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আরো একবার অনেক, আচ্ছা অনেকেই আসলে অনেক বেশি বেশি করে SMS করছেন, যেমন ক্রিস গেল আবারও SMS পাঠিয়েছেন। যাই হোক, আমরা এখন সরাসরি ঘটনায় চলে আসি। ইন দ্য মিন টাইম যদি আপনারা আমাদের SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসেছেন এমন একজন অতিথি যারা অনেকেই ঢাকা থেকে মিস করেন, বাট তিনি একদম সরাসরি চট্টগ্রাম থেকে এসে আমাদের সঙ্গে জয়েন করেছেন। তেমন একজন অতিথি রয়েছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। সকলকে শুভরাত্রি। আমি ইমতানার মোহাম্মদ জাকি, এসেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আমার সাথে আমার বন্ধু সুইট এসেছে। Thanks to everyone who are listening me now, especially my friends, my cousins and my campus buddies, and a very big thanks to Rasal Bhaiya who invited us here tonight. You are most welcome. তো আমরা এখন ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, প্রথমে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি কাহিনী দিয়ে শুরু করতে চাই। এটা খুবই সম্প্রতি ঘটেছে একটা নির্মাণাধীন ছাত্রাবাসকে কেন্দ্র করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাস হলো আব্দুর রব হল, ছাত্রদের হোস্টেল। এর পিছনে এখন একটা নতুন হোস্টেল বানানো হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু হল।
বঙ্গবন্ধু হল যেখানে বানানো হচ্ছে সেখানে বেশ আগে বেশ জঙ্গল ছিল, পাহাড় ঘেরা পরিবেশের মাঝখানে জঙ্গল, সেই জঙ্গল কেটে হল বানানোর সকল প্রস্তুতি চলছে। প্রথমে হল বানানোর জন্য প্রথমে হলের যে রাস্তা, মেইন রোড থেকে হলে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা বানানোর কাজ শুরু হয়। তো সেখানে একটি তাল গাছ ছিল, একটা তাল গাছ ছিল, এছাড়াও আরো অনেকগুলো গাছ ছিল, কিন্তু একটা পার্টিকুলার তাল গাছকে নিয়ে এই ঘটনাটি ঘটে। সেখানে একটি কলোনি আছে, শান্তি কলোনি। শান্তি কলোনির যে বাড়িগুলো ওই হল নির্মাণাধীন হলের কাছাকাছি, সেখানে বসবাসকারী মানুষরা বলেছেন যে গত কয়েক মাস যাবৎ সেখানে তারা ওই জঙ্গলে পাহাড়ে একজন বৃদ্ধা মহিলাকে তারা দেখতে পান, যে সারাদিন পাহাড়ে থাকে, বিভিন্ন রকম কাজ করে, আর রাতের বেলা থাকে ওই পার্টিকুলার তাল গাছটার নিচে। ওই মহিলাটার কোনো রিলেটিভ নাই, তিনি কখনো ওই পাহাড় ছেড়ে কোথাও যান না, বা অন্য কোনো মানুষ তার সাথে পাহাড়ে এসে দেখা করেন না। তিনি একাই এখানে থাকেন, একাই জীবন যাপন করছিলেন গত কয়েক মাস ধরে। তো যখন কাজ শুরু হয়, মিস্ত্রিরা প্রথমে অন্যান্য গাছ টাছ কেটে যখন তাল গাছটা কাটার কাজ ধরে, তখন তিনি এসে তাদেরকে অনেক মিনতি করে বলেন যে তোমরা এই গাছটা কেটো না, এটার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে, আমি এগুলো করে খাই, এই গাছের নিচে থেকে আমি বাঁচি। এই গাছটা যদি তোমরা কাটো, তোমাদেরও প্রবলেম হবে, আমারও প্রবলেম হবে। তখন মিস্ত্রি বলে এটা তো কর্তৃপক্ষ আমাদের দায়িত্ব দিয়েছে, তো আমাদের মানে গাছটা কাটার সিদ্ধান্ত হয় আর কি। তারপরে কি হলো? তো ওই মহিলা এটুক বলেই চলে যায়। তো যথারীতি তারা তাদের দায়িত্ব অনুযায়ী গাছটা কাটে। আর কোনো বিল্ডিং বা কোনো কনস্ট্রাকশনের কাজের জন্য যখন মিস্ত্রিদের আনা হয়, তখন তাদের জন্য একটা টেম্পোরারি শেল্টার করা হয়। তো সেখানে সেরকম একটা টেম্পোরারি শেল্টার ছিল, যেখানে তারা রাতের বেলা থাকতো, আর দিনে তো সবাই কাজ করতো। তো তারা ওই রাতেও যথারীতি তাদের ওই টেম্পোরারি ঘরটাতে গিয়ে সকলে একসাথে শুয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে যখন তারা উঠে, তখন তারা এক একজনকে এক এক স্থানে পায়। তারা একসাথে শুয়েছিল রাতে ঠিকই, কিন্তু সকালবেলা উঠে তারা দেখে এক একজন এক এক জায়গায়, কেউ পাহাড়ের, কেউ ছড়ার, কেউ গাছের নিচে, এভাবে এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর থেকে মিস্ত্রিরা কাজ ছেড়ে চলে যায়। এখনো এই হলের কাজ বন্ধ আছে, আর সেই বৃদ্ধা মহিলাকে এখন আর কেউ দেখতে পায় না। ওকে, আমরা পরবর্তী ঘটনায় যাব। আরেকজন আছেন আমাদের সঙ্গে, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আসলে কোথায় ঘটনাটা ঘটেছে সেই ঘটনাগুলো না বলে, মানে সেই কথাগুলো না বলে আমরা মূল ঘটনায় চলে যাব সরাসরি। আমরা কোথায় কোন ঘটনা ঘটেছে এটা আমরা বরং না শুনি, তাহলে আরো মানে মজাটা বেশি থাকবে আর কি। ওকে, আমি সুইট চিরং ইউনিভার্সিটি থেকে এসেছি। ধন্যবাদ রাসেল ভাইকে এবং মিমিতিকে। আমি এখন যে ঘটনা শেয়ার করবো এটা আমার পরিচিত একজন বড় ভাইয়ের। উনি চিরং ইউনিভার্সিটিতে পড়তেন। তো এটা ঘটেছিল আজকে থেকে প্রায় 4-5 বছর আগে। তো উনি, এটা হচ্ছে আমার তাহলে 502 নম্বর রুমের ঘটনা। তো এটা 502 নম্বর রুমের বর্ণনা আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 5 তলার একদম পশ্চিম দিকের রুমটা, আর আমার তাহলে পশ্চিম দিকে হচ্ছে পাহাড়। তো পাহাড়ের পাশের রুমটা, আর এটা হচ্ছে আমার তাহলে একটা বড় রুম। আমরা জায়গাগুলো না বলে আমরা সরাসরি ঘটনায় যাই। আচ্ছা, তো রুমে একটু আগে থেকে ঝামেলা ছিল যে কেউ রুমে থাকতো না। প্রায় 2 বছর পর্যন্ত রুমটা বন্ধ থাকার পরে তো আমার এই বড় ভাইয়ের হয়, ওনার সিট হয় এখানে। তো উনি ওখানে থাকতেন, ওনার সাথে একজন রুমমেট দেওয়া হয়। 4 জনের বেডে ওখানে ওনারা 2 জন থাকতেন। তো 2 জন থাকতেন, একজন নিয়মিত থাকতেন না। আর ওই ভাইয়া খুব পড়াশোনা করতেন, রাত জেগে পড়াশোনা করার অভ্যাস ছিল ওনার। উনি একদিন রাত 2:30 পর্যন্ত পড়তেছেন, এমন সময় হঠাৎ ওনার মনে হচ্ছে যে ওনার দিকে কেউ তাকিয়ে আছে এমন। তো উনি ওনার বিছানার দিকে তাকাই দেখে যে একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং মেয়েটা তার দিকে তাকিয়ে হাসছে। তো সে মেয়েটির দিকে চোখ সরায় নেয়, এবং সে খুব ধার্মিক ছিল। তো সে খুব ধার্মিক থাকার কারণে চোখ সরায় নেয়। তো সে চিন্তা করতে থাকে যে এখানে মেয়ে আসবে কোথা থেকে।
যে এটা হচ্ছে একটা ছাত্রাবাস, আর ছাত্রাবাসে কখনো কোনো ছাত্রী আসার নিয়ম নাই। আর দ্বিতীয়ত হচ্ছে 5 তলায় কোনো ছাত্রী উঠাও সম্ভব না। তো সে খুব ভয় পায়। এরপর সে আবার চিন্তা করে যে হয়তো মনের ভুল হইতে পারে বা চোখের দেখায় ভুল হইতে পারে। তো সে আবার দেখে, তো তারপরে দেখে যে ওই মেয়েটা তার যেটা তখনও তাকিয়েছিল। তো সে মেয়েকে বলে যে আপনি এখান থেকে চলে যান, আমার তো সমস্যা হচ্ছে। তো ওই মেয়ে তখন উচ্চস্বরে হাসা শুরু করে। তো ওই বড় ভাই যে ধার্মিক ছিলেন, উনি খুব দোয়া পড়া শুরু করেন। তো এক পর্যায়ে মেয়েটি উঠে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে সে যে জানালা ছিল রুমের শেষ দিকে, জানালার গ্রিল ছিল, গ্রিলে আর যে কপাট ছিল জানালার কপাট খোলা ছিল। তো সে গ্রিল বরাবর হেঁটে চলে যায় এবং গ্রিল দিয়ে লাফ দেয় এবং 5 তলা থেকে কোনো কিছু পড়লে যে আওয়াজ হয়, ঠিক সেম এরকম একটা আওয়াজ হয় যে উপর থেকে কিছু পড়েছে। তো এরপর থেকে রুমে কয়েকদিন বন্ধ ছিল। তো এখনো অনেক ছাত্র থাকে, এখনো হালকা ঝামেলা হয় রুমে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলবো। এবং পরবর্তী যে SMS গুলো দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি ডেভিল ফাইন্ডার আমাদের SMS করেছেন, এবং এছাড়া আমাদের SMS করেছেন তুহিন, SMS করেছেন আমাদেরকে MD মজনু, SMS করেছেন কলি ঢাকা কল্যাণপুর থেকে, আমাদেরকে নিলয় চিটাগং থেকে SMS করেছেন। এবং তিনি বলছেন যে তারও একটা ঘটনা রয়েছে, তিনি ইমেল করতে চান। ইমেল অ্যাড্রেস ইজ bhutfm@radio40.fm। জাহাঙ্গীর ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে মারুফ SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পরি ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে শিমুল নোয়াখালী থেকে SMS করেছেন। তারা সবাই ভূতের অনেক ভালোবাসেন সেটাই জানিয়েছেন। এছাড়া আমাদেরকে লিমু, জনি, সুরুজ, রাসেল, নাসির, সেলিম, বিপ্লব রাজাবাজার ফার্মগেট থেকে SMS করেছেন। আমাদেরকে বুম বুম ভূত SMS করেছেন। আমি বুম বুম তামিম শুনেছি, এখন বুম বুম ভূত শুনলাম। আমাদেরকে চাঁদনি মালিবাগ থেকে SMS করেছেন। এছাড়া আমাদেরকে বাবলি SMS করেছেন ভূতের গলি থেকে। এছাড়া আমাদেরকে শাহিন SMS করেছেন আমাদেরকে মাসুদ পারভেজ চিটাগং থেকে। এবং এছাড়াও আমাদেরকে SMS, আচ্ছা তিনি বলেছেন যে রাসেল ভাই ভূত FM রক্স, মাসুম ভাই থ্যাঙ্কস। মাসুম ভাইয়ের পক্ষ থেকে আমি বলে দিলাম ইউ মোস্ট ওয়েলকাম। এছাড়া আমাদেরকে ভূতদের অ্যাসিস্ট্যান্ট SMS করেছেন তিনি, এবং সাবা ভূত FM শুনছেন সেটা জানিয়েছেন। আরাফাত আরিফ আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও মাহের, এবং এছাড়াও SMS করেছেন আমাদেরকে শোভন মিরপুর 1 থেকে। খুলনা থেকে আমাদের SMS করেছেন রাজব্যান্ড সুমিক, ওকে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি রিয়াদ শান্তিনগর থেকে। যারা SMS পাঠাতে চান তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম সোহেল রহমান, আমি একটা কোম্পানির সিইও। ওকে, তো পেশাগত কারণে আমাকে তো দেশের বাইরে যেতে হয়। উজবেকিস্তানে আমার একটা নিজেরই এক্সপেরিয়েন্স ভেরি ব্যাড। প্রথম উজবেকিস্তান গিয়ে আমরা একটা খুব পুরাতন একটা 5 স্টার হোটেলে থাকি। আমরা 3-4 জন, তো 3-4টা রুমে। তো তার আগের দিন রাতে আমরা ঘুমাই নাই, ওই দিনেও ঘুমাই নাই, অনেক টায়ার্ড ছিলাম আমরা। তো রাত 1টার দিকে আমরা রুমে ফিরছি। ফেরার পরে টয়লেটে গেছি। তো হঠাৎ হচ্ছিল কি, হোটেলের রুমটাতে কারেন্ট চলে যাচ্ছে। আমি ভাবতেছি, আমি একাই, আমি ভাবতেছি যে এটা 5 স্টার হোটেল, কেমন 5 স্টার হোটেল কারেন্ট চলে যায়? হ্যাঁ, অস্বাভাবিক যে কারেন্ট চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করলাম যে টয়লেট ছেড়ে তারপরে আমি ইনফর্ম করবো যে এটা কেমন কথা। তো টয়লেটে গেলাম, যাওয়ার পরে আমি বসছি, কমোডে বসছি, ভেরি ফ্র্যাঙ্ক বলছি, কমোডে বসার পরে আবার কারেন্ট চলে গেল এবং সিরিয়াস অন্ধকার। গালাগালি করতেছি মনে মনে যে এটা কি কোনো 5 স্টার হোটেল। হঠাৎ আমার
বাম পাশে বেসিন আর ডান পাশে হচ্ছে বাথটাব আর মাঝখানে কমোড। তো দেখি বেসিনের উপরে অন্ধকার, তো মানে হোয়াইট স্মোকড একটা বাচ্চা বসে আছে, ধরেন অ্যাপ্রক্সিমেট লুকস 10 ইয়ার্স এরকম। আমি হঠাৎ করে মাথা নিচু করে চোখ বন্ধ করে প্র্যাকটিক্যালি চিন্তা করছি এটা কি দেখলাম, মানে আমার কি হ্যালুসিনেশন হচ্ছে? চোখ বন্ধ করে চিন্তা করছি এটা কি দেখলাম, আমি কি চোখ খুলে আবার দেখবো? তাহলে তো ভয়াবহ ব্যাপার হবে। তার চেয়ে আমি একটা কাজ করি, চোখ বন্ধ করেই এরকম হাত দিয়ে আমি একটা থাপ্পড় দেওয়ার মতো দিই, ওয়েভ করে। হ্যাঁ, যদি আমার হাতে কিছু বাঁধে কিনা। তো আমি করলাম চোখ বন্ধ করেই, তাকানোর সাহস পাচ্ছি না। তো দেখলাম হাতে কিছু বাঁধলো না। তখন ভেতরে ভেতরে আবার সাহসটা নিয়ে আসলাম যে না, কিছু না, আমার মনের ভুল। তারপরে তাকায় দেখি হ্যাঁ আসলেই মনের ভুল, কিছু নাই সামনে, কিছু হ্যাঁ এই বাম পাশে কিছু নাই। তখন আমি মানে খুব রিল্যাক্স, বাঁচা গেছে। ভয়াবহ জিনিস। এবং আপনি অন্ধকারের মধ্যেই ওটা দেখতে স্মোক, সাদা স্মোক, বসে আছে। আচ্ছা, পা দোলাচ্ছিল। তো আমি তখন রিল্যাক্স হয়ে গেলাম, আচ্ছা আমার মনের ভুল ছিল, এটা ভয় পাওয়ার কিছু নাই, আমি নিজেকে সাহস দিচ্ছি নিজেই। তো এরকম রিল্যাক্স হয়ে আবার হঠাৎ করে ডানে তাকায় দেখি একটু দূরে সে বাথটাবের উপরে বসে এখন হাসির শব্দ শোনা যাচ্ছে, খিক খিক করে বাচ্চারা হাসে না, এরকম হাসির শব্দ শোনা যাচ্ছে। তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার যতদূর মনে পড়ে যে আমি কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিলাম। তারপরে আমার আর মানে সেন্সলেস হয়ে গেছি টয়লেটেই। তো কত সময় পরে, হয়তো 3 ঘন্টা পরে আমি জ্ঞান ফিরছে, এর ঘড়ি দেখে পরে বুঝলাম। তখন দেখি কারেন্ট সব আছে, কোথাও কিছু নাই। আমার কেটে গেছিল, মানে এই সাইডে মাথায়, হ্যাঁ এই যে চোয়ালের এদিকে কেটে গেছিল, কোথায় জানো লেগে। তো আমি সাথে সাথে বের হলাম। বের হয়ে কারেন্ট তখন কোনো সমস্যা নাই। তারপরে আমি সাথে সাথে ফোন করলাম, মানে রুম থেকে বের হয়ে আসলাম, ড্রেস পরে রুম থেকে বের হয়ে আসলাম এবং ওই ফ্লোরে যে হোটেলের লোক ছিল তাদেরকে ডেকে বললাম যে ভাই এই রুমটা আমাকে ইমিডিয়েটলি চেঞ্জ করার ব্যবস্থা করেন এক্ষুনি। তো সাথে সাথে ম্যানেজার চলে আসলো এবং আমাকে কোনো কথা বাদ দিয়ে চেঞ্জ করে দিল। এবং আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই কারেন্ট যায় কেন আপনাদের হোটেলে, এটা কেমন কথা? বলে কারেন্ট তো যায় না। কি বলতেছেন আপনি? ও মাই গড, কারেন্ট যায় আপনি? আমার রুমে 5-6 বার কারেন্ট গেছে। তো বলে না কোনো কারেন্ট যায় না, আমি আপনার রুম চেঞ্জ করে দিচ্ছি বলে ম্যানেজার চলে গেল। তখন হোটেলের যে বয় সে আমাকে আস্তে আস্তে জিজ্ঞেস করে ভাই কি দেখছেন, কিছু দেখছেন? আমি বললাম শোনো বসো। কি দেখছেন মানে? বলছে ভাই এই রুমে যেই আসে সব সময় না, এই 1 মাসে 2-3 মাস 2-1টা ঘটনা ঘটে এই 1 মাসে এই হোটেলে ঢুকেই কেউ চেঁচামেচি করে এই রুমে, অথবা কেউ এরকম আপনার মতো যারা সে একটু সাহসী তারা কিছু বলে না, রুম চেঞ্জ করে। আপনি কি দেখছেন ভাই? এই কাহিনী কি আগে বললেন? বলে ভাই কাহিনী আমরা কিছু জানি না, শুধু মানুষ এই রুমে ভয় পায়, বাট আমরা কিছুই জানি না, এটা অনেক পুরাতন। আপনি একটা পুরাতন অনেক বয়স্ক লোক আছে ঝাড়ুদার নিচে, উনার সাথে কথা বলে দেখতে পারেন। আমার তো ভয়, তো আমি মানে ডাক্তার এসে যখন আমার এখানে বোধহয় ইয়ে করে দিল, সেলাই না মানে জাস্ট ড্রেসিং করে দিল আর কি। তারপর আমি নিচে পরের দিন সকালবেলা উঠে গিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই হোটেলে কতদিন আছেন? তো সে তো আর কিছু জানে না। সে বলে যে আমি প্রায় 50 বছর, অনেক বৃদ্ধ, 50 বছর আছি ছোটবেলা। হ্যাঁ ছোটবেলা থেকে আছে। বললাম এই হোটেলে কি কোনো দুর্ঘটনা ঘটছিল কখনো? সে আমার দিকে তাকায় থাকলো, বললো আপনিও ভয় পাইছেন? আমি বললাম না, আমি ভয় মনে করেন ভয় পাইছি। তো কাহিনী বলেন। বলে অনেকদিন আগে আমার ফ্লোর ওই রুমের ঘটনাই বললো, ওই রুমে একটা বাচ্চা মারা গেছিল। তো তারপর থেকে ওই রুমে আর কোনো কিছুতে কিছু হয় না, যে আসে সেই ভয় পায়। এখন বাচ্চাটা কোনো অস্বাভাবিক ভাবে মারা গেছিল, উনি এটা অত ডিটেলস শুনি নাই, বাট বললো যে বাচ্চা মারা গেছিল।
তারপর ইমিডিয়েটলি ওই হোটেল থেকে আমি মানে ব্যাগ বস্তায় গুছে অন্য হোটেলে চলে গেলাম। এটাতে আমার একদম খোঁজ নিয়ে আমি পরে অনেকদিন অসুস্থ ছিলাম এই ঘটনার পরে। হ্যাঁ, মানে মানসিক ভাবে একটু 2-3 মাস ভুগছি, স্বপ্ন দেখতাম। আচ্ছা, আর এমনিতে আর একটা কাহিনী আছে আমার নিজেরই বাড়িতে। আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা। তো আমাদের একটা আম গাছ ছিল বড় বাড়ির সামনে। তো আমার বাসায় আমাদের এক খালা থাকতো এবং খালাতো বোন থাকতো। তো আমি এই ছোটবেলা থেকে আমরা খুব দুরন্ত টাইপের ছিলাম, বিশ্বাস করতাম না এইসব, যে আরে ভূত টুত দেখারও অনেক চেষ্টা করছি, অনেক মানে গেছি অনেক জায়গা দেখতে, বাট কখনো দেখি নাই, বিশ্বাসও করি নাই। সেই জিনিস আমার বাড়ির ভেতরে আমার আম্মা বলতেছে যে এরে জিনে ধরে। খুব ফানি, জিনে ধরতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমাকে দেখাইবে একদিন। তো এরকম আমি অনেক সময় শুনি, ইভেন অনেকে দেখছে যে ওই বাড়ির উপরে লাশ, রাতের বেলা অনেক বড় লাশ অনেকে, আমি দেখি নাই, একেবারে ডেড ডেড বডি, কাফন পরানো, ইয়েস আমি দেখি নাই ওইটা। তো তো আমি একদিন অনেক রাতে প্রায় 12টার সময় বাসায় ফিরছি, দেখি অনেক গন্ধ, মানে এই আতরের চেয়েও মানে বেটার সামথিং। আচ্ছা, হ্যাঁ, এর থেকে খুব ভালো। তো চিন্তা করলাম এটা কোথাকার কিসের গন্ধ, ওটা গাছের, মানে ওই যে রজনীগন্ধা বা অনেক সুন্দর গাছের থেকে এইরকম গন্ধ অনেক ফ্রেশ ছিল। হ্যাঁ, নাইস। হ্যাঁ, মনে হলো যে কোনো ফুলের গন্ধ। হ্যাঁ, আমি খুব অবাক হয়েছি এই গন্ধ কোথা থেকে আসে। তো আমি বাসায় ঢোকার সাথে সাথেই আমার ছোট ছোট ভাই বোনরা বলতেছে যে ভূতে ওই জিনে ধরছে, সীমা আপাকে জিনে ধরছে। পানি দেখতে হবে। তো আমি হাসতে হাসতে গেলাম। তো আমার আম্মা, খালা সবাই ওইখানে ছিল। আমাকে কেউ কাছে আসতে দিচ্ছে না, যে আমি ফান করব, কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি দূর থেকেই দেখলাম যে এরকম শুয়ে আছে খাটের উপরে, একদম চিত হয়ে, এবং পুরা কাঁথা টাথা দিয়ে একদম ডেড বডির মতো মোড়া, মানে একদম মুখে ইয়ে করা। আমি বললাম এটা খুলে দাও। তো কেউ খুলে না, ভয়ে। তো বলছে না, খোলা যাবে না। কেন? আমি একটু কথা বলি। তো বলছে আচ্ছা, ফালতু কিছু বলা যাবে না। আমি আচ্ছা ঠিক আছে বলি। পাশে গিয়ে বসলাম, বসে একটু কনভারসেশন করলাম ভয়ে ভয়ে। আমি আসলেও বিশ্বাস করতেছি না তখন যে এটা, মানে আমি ভাবছি যে ওই মেয়েটা একটু অন্যরকম ছিল, ও ফাইজলামো করে, ইভেন মাঝে মাঝে হাওয়া হয়ে যায়। তো এইখানে আমার সন্দেহ যে ও ইচ্ছা করে হাওয়া হয়, কোথাও যায়, প্রেম করে হয়তো। হ্যাঁ, তো এইগুলা মানে ভুলটু, মানে সবাইকে বুঝ দেয়। তো আমি গিয়ে বললাম, কাছে বসলাম, জিজ্ঞেস করলাম যে আপনি জিন? এখন ভয়েস কোয়ালিটি যেটা শুনলাম, আনবিলিভেবল, পুরুষ মানুষের গলা, মানে একদম পুরুষ মানুষের গলাও না, আবার মেয়ে মানুষের, ওর পক্ষে সম্ভব নয় এই কণ্ঠে কথা বলা। তো আমি চিন্তা করছি হইতেও পারে, ওই বলতেছে হইতে পারে। তারপরে বললাম যে আপনি যদি জিন হন, তো আপনার সাথে আমি একটু কথা বলি, আপনারা কোথায় থাকেন? তো সে বলতেছে আমরা তো আকাশে থাকি, মানে আমাদের তোমাদের মতো এরকম লোকেশন না থাকার। আচ্ছা, বললাম অ্যাপ্রক্সিমেটলি বলেন যে কোন পৃথিবীর কোন জায়গার উপরে থাকেন? তাহলে এটা সম্ভবত ইন্ডিয়ার উপরে হবে, মানে এখান থেকে খুব একটা বেশি দূরে না, আমরা কুইক চলে আসি। বললাম যে আপনি আমাদের এইখানে আসছেন কেন, এই বাসায় কেন, এই মেয়েটাকে কেন পছন্দ হয়েছে আপনার, ওনাকে কেন ধরছে? তাই এটা আমার ইচ্ছা। এইখানে আপনি কতদিন ধরে এই আমাদের বাড়িতে আছেন? বলে যে আপনাদের যে আম গাছ ছিল, আমি এইখানে এসে, মানে দুনিয়ায় আসলে এইখানে থাকতাম, তো আপনাদের আম গাছটা আমরা কেটে ফেলছিলাম। কেটে ফেলার পরে আমার খুবই বিরক্ত, আমি খুবই মানে আপসেট হয়ে আপনাদের যে টয়লেটের উপরের বড় একটা পেঁপে গাছ আছে, ওই গাছের উপর বসে থাকতাম। তো এই মেয়েকে একদিন দেখছি, সে আসছে, টয়লেটে আসতেছে যাচ্ছে, তো আমার পছন্দ হয়েছে, তখন এর উপর আমি আসর করছি, এবং আমাদের একটা আমার খুবই ভদ্রভাবে কথা বলতেছে যে আমাদের একটা পাওয়ার আছে যে আমরা মানুষের সাথে শরীরে মিশে যেতে পারি, বা যে কোনো প্রাণীর শরীরে মিশে যেতে পারি। আপনারা যেমন পোষ মানান, আমরা এরকম মিশে যাই। ভাই ভালো কথা, মিশে যান, এখন এরে ছেড়ে দেন, এ খুব কষ্ট পাচ্ছে। বলে কুই কষ্ট পাচ্ছে, ও তো আরামে শুয়ে আছে।
বললাম, আচ্ছা ঠিক আছে, মানে আপনার ব্যবস্থা পরে করা হবে, হুজুর টুজুর ডেকে আনলে তখন একাই চলে যাবেন, তার চেয়ে ভালো আপনি এমনি এখনই চলে যান। বলে, আপনি এত কথা বলে থাকেন। আমি বললাম যে আপনি কি রেগে যাচ্ছেন? বলে, অবশ্যই রেগে যাচ্ছি, আপনার সাথে আমার এত কথা বলার কোনো দরকার নেই, আপনি এখান থেকে ভাগেন, ফাঁকে যান। আমি বললাম, ফাঁকে না গেলে কি করবেন? বলে, আমি একটা চট দিব, আপনার এক সাইডে সব দাঁত পড়ে যাবে, দেখবেন। আমি বললাম, না না ঠিক আছে, থাক, চট দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি আরেকটু কথা বলি আপনার সাথে, আপনি কিছু আমাকে খাওয়ান তো। বলে, আপনি এখান থেকে ভাগেন, যান, খাওয়াবো, বাট এবং এই গল্পের তো শেষের দিকে মানে স্ট্র্যাটেজি আছে, সেটা বলছি। তো আমি চলে আসলাম, উঠে আসলাম, আমাকে সবাই ধরে নিয়ে আসলো যে আর নো মোর। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বিছানার পাশে একটা প্লেট, সেই প্লেটটা আমাদের না, সেই প্লেটে মিষ্টি কয়েক রকমের। তো ভয়ে আর খাই নাই, ওই মিষ্টি কেউ খায়ও নাই। তো ওই তারপরে ওর সাথে একটা গ্যাপ হয়ে গেছিল, আমরা বলছিলাম যে ওরে নিয়ে জানতো, মানে এই ঝামেলা ভালো লাগতেছে না। তো যাওয়ার পরে 2-3 মাস পরে আমাদের বাসায় নিউজ আসে যে ওই মেয়ে নাকি মারা যাচ্ছে, মানে ওর গায়ে নাকি হঠাৎ কেটে যাচ্ছে, এবং ডাক্তার কবিরাজ সবাই দাঁড়ায় আছে পাশে, কেউ কিছু করতে পারতেছে না। শুনে তো তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখি ভাই ভয়াবহ দৃশ্য, হঠাৎ হঠাৎ পায়ে কেটে যাচ্ছে, মানে ব্লেড দিয়ে এরকম ফ্যাস দিলে যেরকম হয় কেটে যাচ্ছে, একাই মানে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে এবং তাজা রক্ত বের হয়ে যাচ্ছে। ও চিল্লা পাল্লা, ওরে বাবা রে মারে করে চিৎকার করতেছে। আবার কিছুক্ষণ চুপ, 5-10 মিনিট, আবার শুরু, কি হয়েছে, এইখানে কেটে গেছে, এইখানে আবার তাজা রক্ত, এরকম 10-12 জায়গায় কাটা। মানে ডাক্তাররা দেখে, ডাক্তাররা হতবাক, এ কি, কেউ কিছুই করার নেই, বাট কেটে যাচ্ছে। তো এই সময় কবিরাজ আসছিল, কবিরাজ আসার পরে এই জিনিস ঠেকানো গেছে কোন রকম, তারপরে সেই দিনও তাড়ানো হয়েছে। আমি এই অনুষ্ঠানে আসার আগে মানে এই মেয়েকে ফোন করছিলাম যে এখন কি অবস্থা, তো সে বলে কিসের অবস্থা, আমার তো কিছুই মনে নাই। আমি বললাম যে কাটা দাগ আছে না তোর গায়ে? বললো হ্যাঁ কাটা দাগ তো আছে, কিন্তু এটা কেমনে কাটছে আমি তো জানি না। তবে এখন সে সুস্থ আছে, এখন মোটামুটি সুস্থ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাবো। রাসেল ভাই, ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং তার আগে আমরা কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে সুরভি SMS করছেন মিরপুর থেকে। তারা 5 ভাই বোন, মিলি, সামি, সিয়াম, অপূর্ব, সবাই মিলে লাইট অফ করে ভূত FM শুনছেন। আরাফাত আমাদের SMS করেছেন, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন সুপ্ত ময়মনসিং থেকে। আমাদেরকে SMS করেছেন মাসুদ, তিনি বাংলাদেশ মাত থেকে, বুঝি নাই আপনার কথা। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি রিমন, এবং আমাদেরকে SMS করছে, আচ্ছা তিনি সাভার থেকে আমাদের সঙ্গে আজকে রয়েছেন। এছাড়াও আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি রায়হান মহাখালী থেকে। এছাড়াও আমাদেরকে সুবাইর, শুভ, লিমন, রশিদ তারা SMS করেছেন। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি জলিল, আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে যারা SMS পাঠাতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নম্বরে। মুন্না এবং শাহরিয়ার আমাদেরকে খালিশপুর খুলনা থেকে SMS করেছেন। আমাদেরকে মিঠু দোলা SMS করেছেন, SMS করেছেন হৃদয় রয় কালীবাড়ি ময়মনসিং থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি চয়ন আশুগঞ্জ থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন শোভন মিরপুর 1 থেকে, জয় মহাখালী থেকে। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কোরাইশি সাতক্ষীরা থেকে, অনেক দূর থেকে SMS করেছেন। আমাদেরকে সজীব SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে লিমন 9। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন আগারগা থেকে মৌ, আমাদেরকে আলিয়া SMS করেছেন, চমক আমাদেরকে SMS করেছেন। চলুন আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে তার আগে ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি একটু পরে। কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel.
সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি রাসেল আছি, সাথে আছে আমার সঙ্গে মাসুম এবং আজকের অতিথিরা। হাতে সময় খুবই কম, আমরা আরো একটা ঘটনা শুনবো। আমাদের আরো একজন অতিথি আছেন, সরাসরি চলে যাচ্ছি তার ঘটনায়। আপনার নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনাটা শুনি। হাতে একটু সময় কম এখন, তো একটু ছোট করেই বলতে হবে ঘটনাটা। চলো। আমি শোভন, মিরপুর 1 থেকে। থ্যাংকস রাসেল ভাই, নাইস টু মিট ইউ। মোস্ট ওয়েলকাম। আমার বোনের বাচ্চাদের বলছি, ঐশিক, নুহা আর রুদমিলা, তোমাদের শুভেচ্ছা। যাই আমি ঘটনায় চলে যাচ্ছি। এটা একটা ছোট ঘটনা বলি আগে। সেটা হচ্ছে আমার বাবার ঘটনা, প্রবাবলি 25-26 বছর আগের ঘটনা। এটা আমার শোনা ঘটনা। আমাদের বাড়ির ঠিক উল্টা পাশে একটা ইটের ভাটা ছিল। তো সেখানে সেই অফিস ঘরে একদিন এক লোককে ধরে নিয়ে আসা হলো। সবাই বললো যে সে নাকি জিন আনতে পারে। তো আমার বাবারা তখন বললো যে ঠিক আছে, মজার ব্যাপার, দেখা যাক। ইনফ্যাক্ট ফান করার জন্যই তাকে বলে যাচ্ছে ঠিক আছে, তুমি আজকে তাহলে আমাদের দেখাবা। তো রাতের বেলা বসলো, তাকে জিজ্ঞেস করা হলো কি করতে হবে। সে বললো কিছু করতে হবে না, রাতে আমরা এটা 12টার পরে বসবো আর ঘরটা অন্ধকার করতে হবে। তো সেরকম ব্যবস্থা করা হলো। ওই লোককে মাঝখানে রেখে ঘর অন্ধকার করে দিল। তো কিছুক্ষণ পরে সে আগেই বলে দিয়েছিল যে যখনই আপনারা যখন দেখবেন যে আতর টাইপের সুগন্ধ পাচ্ছেন, তখন বলবেন যে জিন আসছে, তখন আপনারা তার সাথে কথা বলতে পারেন। তো এক সময় সেই গন্ধ পাওয়া গেল। আমার বাবারা ছিল যারা, তারা বললো যে তারা বিভিন্ন কনভারসেশন করলো, নাম জিজ্ঞেস করলো, কি করে, এইসব জিজ্ঞেস করলো। তো তার ওই জিনকে ট্র্যাপে ফেলার জন্য, মানে যেটা আসলে পরীক্ষা করার জন্য, তারা বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি প্রমাণ করো যে তুমি জিন, আর এটার জন্য তুমি একটা কাজ করো, আমাদেরকে হরিণের মাংস খাওয়াও। আমি খুব শর্টে বলছি আর কি, ঘটনাটা ডেফিনেটলি আরো বড় ছিল। তো ওরা জিন বললো যে আপনার হরিণ মাংস খাবেন, আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করছি। তো মজার ব্যাপার, তারা নাকি কিছুক্ষণ পরেই মাংস, রান্না করা মাংসের গন্ধ পাচ্ছিল। তো একজনে লাইট দিয়ে দিল। লাইট দেওয়ার পরে দেখলো যে মাঝখানে যে মানে ওই অফিস ঘরটার ভিতরে একটা চৌকি ছিল বড়। ওই চৌকির উপরে যারা আশেপাশে পাশে দিয়ে বসেছিল, আর মাঝখানে বাটির মধ্যে রাখা মাংস। তো এই ঘটনার পরে এটা কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি, মাংস খেয়েছিল সবাই। তো আমি কিছুদিন আগেও জিজ্ঞেস করেছিলাম আমার বাবাকে যে এটা কি ব্যাপার, এটা কেমনে হলো। জানি না, তবে এই ঘটনাটা আসলেই ঘটেছিল। সবাই, আমরা যারা ছিলাম উপস্থিত, সবাই মাংস খেয়েছিল। আর এটা কোনোভাবে সে ম্যানেজ করে ফেলবে, কিন্তু আমরা আগে প্ল্যান করে কিছু করি নাই। ইনস্ট্যান্ট তাকে বলা হয়েছিল এবং সে আসলে ওই মাংস আমাদের খাইয়েছিল। এটা একটা ঘটনা। আর আরেকটা ঘটনা ছিল হচ্ছে আমার পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স। আমার বন্ধুরা আমরা নোয়াখালী বাড়ি, বন্ধুরা কয়েকজন, ওরা খুব ভালো ক্রিকেট খেলতো। তো প্রায় ওদেরকে 4-5 জন ছিল, ওদেরকে প্রায় বিভিন্ন জায়গা থেকে হায়ার করে নিয়ে যেত। তো একবার ওদেরকে হায়ার করে নিয়ে গেল নিঝুম দ্বীপে, আমাদের ওই নোয়াখালীর কাছেই। তো ওদের সাথে আমরাও গেলাম, প্রায় 8-10 জনের একটা টিম। আমরা গেলাম আপনার ট্রলারে করে, যে সেখানে ক্রিকেট খেলা হলো, ওরা উইন করলো। তো অনেক রাত পর্যন্ত আমরা খুব মজা টজা করলাম। তো আনফর্চুনেটলি আমরা লাস্ট ট্রলারটা মিস করার কারণে আমাদেরকে ওখানে থেকে যেতে হয়। তো ওরা আমাদের অ্যারেঞ্জমেন্ট করলো, ওরা খাওয়া দাওয়া করালো। রাতে আমাদেরকে বললো যে আপনারা 2 জন আমাদের সাথে আসেন, 2 জন অমুকের সাথে যান, শোয়ার ব্যবস্থা করি। আমরা বললাম যে না, আমাদেরকে একটা জায়গায় থাকার একটা ব্যবস্থা করে দেন, ঘুমাইতে না পারলে অসুবিধা নেই, আমরা মজা করবো, সারা রাতে গল্প টল্প করে কাটাই দেবো। তো ওরা বললো যে এরকম তো আসলে আমাদের বাড়িতে হবে না, মানে এক বাড়িতে এরকম এতজনের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। আচ্ছা দেখি কিছু করা যায় কিনা। কিছুক্ষণ পরে এসে বললো যে আমাদের একটু দূরে মানে একটা খাল ছিল, খালের পাশে একটা বাড়ি আছে, ওইটা তো থাকতে পারে না, ওখানে কেউ নাই, কেয়ারটেকার আছে, কেয়ারটেকারের চাবি আছে আমাদের কাছে, মানে ওকে বললেই দিয়ে দিবে, ওখানে ব্যবস্থা করতে পারি। ভেরি গুড, ওখানে ব্যবস্থা করেন। তো আমাদেরকে ওখানে ব্যবস্থা করে দিল। আমরা প্রায় 12টার দিকে ওখানে গেলাম। যাওয়ার পরে
ওদেরকে ওরা বলেছিলাম, ওরা কার্ড দিয়েছিল আমাদের, কিন্তু সবাই ভেতরে ঢোকার পরে কার্ড খেলছে। কার্ড খেলতে খেলতে ওইখানে আবার ইলেকট্রিসিটি ছিল না, আমাদের দিয়েছিল একটা হ্যারিকেন, সাথে ম্যাচ দিয়েছিল যে যদি লাগে। তো আমরা ঘরের ভিতরের রুমে বসে কার্ড খেলছে সবাই, এক একজন কেউ গল্প করছে, কেউ কার্ড খেলছে। এই অবস্থায় হঠাৎ করে দেখি যে কে যেন দরজা নক করে। এটা প্রায় আমরা ওখানে যাওয়ার প্রায় ঘন্টা দেড়েক বা 2 ঘন্টা পরে আর কি ঘটনা, কে যেন দরজা নক করছে। তো সামনের রুমে যেখানে বারান্দার মতো, ওই জায়গায় আমরা বসি না, আমরা বসে আছি ভিতরে। তো ভিতরের রুম থেকে বাইরে এসে দরজা খুলতে আসছে একজন, উঠে আসছে, উঠে এসে দরজা খুলে দেখা যায় কেউই নাই। তো দরজা বন্ধ করে আসার সময় দেখে কি ওখানে একটা জানালা ছিল, জানালা খোলা। তো সে জানালা বন্ধ করে এসে বসছে। আবার কার্ড খেলছি, কিছুক্ষণ পরে আবার দরজা নক করা শব্দ। তো ও আর উঠে যায় নাই, আরেকজনকে বললো যে তুই যা তো দেখতো কে। ও উঠে গেল, যে দেখে যে একই রকম কেউ নেই, দরজা খুলে দেখে যে কেউ নেই। এরকম কয়েকবার হলো। কয়েকবার হওয়ার পরে আমাদের ধারণা হয়েছে যে আমাদেরকে যারা এনেছে তারা প্রবাবলি আমাদের সাথে মজা করছে। মানে ভূত বা এই যে কোনো কিছুই আমাদের তখন মাথায় আসে নাই। তো আরো 2-1বার হওয়ার পরে আমরা বিরক্ত হয়ে গেলাম যে আমাদের সাথে, তখন বুঝলাম যে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ওরা, নক করে চলে যাচ্ছে কিংবা। তো যাই হোক, আমাদের দুজন করলো কি, প্রতিবারে উঠে যাচ্ছে। এখানে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনার ওই প্রতিবারে উঠে যাচ্ছে আর জানালা খোলা পাচ্ছে। তো ওরা এসে বলতেছে যে জানালা খুলে যাচ্ছে কেন। এই করতে করতে আবার দরজা নক করছে। তখন আমাদের দুজন বলে যাচ্ছে ঠিক আছে, এবার দরজার পাশে দাঁড়ায় থাকবো, যখনই দরজা নক করবে আমরা খুলে ধরে ফেলবো, যেই থাকুক। তখন আর দরজা নক হলো না, দেখলাম যে ওইটা ছিল একটা টিনের বাড়ি, উপরেও টিন, সাইডেও টিন। দেখলাম যে পেছনের দিকে কে যেন মনে যেন টিনের মধ্যে আঁচড় দিচ্ছে নখ দিয়ে। আমার মনে হলো যে ওরাই বোধহয় কাজ করছে। আমরা এখান থেকে বলতে চাই না ভাই ভয় পাইছি, আপনাদের ভয় পেয়ে দেখানোর চেষ্টা করছেন, ভয় পাচ্ছি। এই কথা বলে আমরা আবার এসে কার্ড খেলছি। কেউ সাউন্ড টাউন্ড করে না, কেউ মানে অ্যান্সারও করে নাই। যাই হোক, সেখান থেকে কার্ড খেলছি। কিছুক্ষণ পরে শুনি যে আবার আপনার সামনের দিকে কে যেন শব্দ করছে। আমরা এবার উঠে গেছি, 2-3 জন উঠে গেছি। উঠে যে দরজা খুলে বাইরে গেলাম, বাইরে যেতে কাউকেই দেখে না। তো আমরা জোরে জোরে বলছি যে আপনারা কে মজা করছেন, মজা করার দরকার নেই, চলে আসেন। কথাটা বলে আমরা ভিতরে ঢুকলাম। তো এক গ্রুপ কার্ড খেলছে আর এক গ্রুপ গল্প করছে। তো একজন বলছে যে জানালাটা বারবার খুলে যাচ্ছে কেন। এই কথা বলতে না বলতে আবার মানে একটু বাতাসের মতো এসে জানালার এক পাল্লা, মনে হয় যেন এটা লাগানো হয়নি, এক পাল্লা বাতাসে খুলে গেল। খুলে যায় আমাদের যে হ্যারিকেন ছিল, ওই হ্যারিকেনটা নিভে গেল। নিভে যাওয়ার পরে আমরা হ্যারিকেন জ্বালানোর জন্য আপনার ম্যাচ খুঁজছি, ম্যাচ আর পাচ্ছি না। রাইট, তো ম্যাচ পাচ্ছি না। আমরা বললাম যে তার কাছে ম্যাচ আছে, বলতে না বলতে দেখলাম যে বাইরে একটু শব্দ বেড়ে গেল। আর তখন মনে হচ্ছিল কি খুব দূরে কোথাও অনেক মানুষ যেন চিৎকার চেঁচামেচি করছিল, যে বিপদ চিপদ হলে যেরকম অনেকে কথা বলে একসাথে, এরকম শব্দ মানে একটু দূরে। তখন বললাম যে এরকম শব্দ করতে একটু শুনি। তো একটু শোনার চেষ্টা করলাম, আর তখন মনে হলো যে চালের উপরে কে যেন ইট মারছে। চালের উপরে ইট মারছে। তারপর মনে হচ্ছে পিছনে কেউ একজন মানে আঙুল দিয়ে আঁচড় দিচ্ছে, ইয়ের মধ্যে বাড়ি, নানান রকমের শব্দ। আর ওই যে আমরা দূরে শব্দটা শুনছিলাম, এটা মনে হচ্ছে কাছে চলে আসছে। আমরা স্পষ্ট, আমরা মনে হচ্ছে যে মানে ঘরের বাইরেই এরকম শব্দটা হচ্ছে। প্রচুর মানুষ কথা বলছে, চিল্লা পাল্লা করছে, কি বলছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে বাচ্চা কাঁদছে, কান্না করছে, মানে বড় অনেকের চিৎকারের শব্দ, এগুলো শুনতে পাচ্ছিলাম আমরা। তো এগুলো যখন এত বেড়ে গেল, আর উপরে আপনার মানে হচ্ছে না এবার 1-2টা না, অনেকগুলা, কিছু পরে একসাথে ঢিল মারছে কিংবা কেউ এসে বাড়ি মারছে, এরকম সাউন্ড শুরু হয়ে গেল। তো আর এদিকে অন্ধকার। একটা সময় আমরা সবাই কেমন জানি ভয় পেয়ে গেলাম। সবাই ভয় পেয়ে মানে কেউ আর ওই জায়গা থেকে নড়ছে না, আর কথা বলারও কেমন জানি সাহস পাচ্ছে না। তখন বুঝলাম যে সবাই ভয় পেয়েছে, আর সবাই দোয়া পড়ছে, আর চিন্তা করছে যে কখন সকাল হয়, সকাল হলে জিনিসটার থেকে মুক্তি পাওয়া যাবে। এই করতে করতে
আপনার এটা বোধহয় প্রবাবলি আমি জানি না শুরু হয়েছিল বোধহয় 3টা 3:30 থেকে। আমরা ঠিক ওইভাবে বসেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা, এভাবেই শব্দ শুনছিলাম। হঠাৎ করে আস্তে 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 যেন শব্দ কমে গেল, ইট পড়া কমে গেল, এই যে আমরা শুনছিলাম শব্দগুলো মনে দূরে চলে গেল। তো তারপরে দিয়ে কিছুক্ষণ পরে আলো উঠছে, মানে ওই যে জানালা খোলা ছিল ওই দিক দিয়ে আলো আসছে, বুঝলাম যে সকাল হয়েছে। আমরা বের হয়ে দেখছি কোনো ইট নাই, কোনো লাঠি নাই, কিচ্ছু নাই। ইভেন মানে চালের উপরে যদি কোনো গাছের ঢাল টাল থাকতো তাহলে বুঝতাম যে এটা হয়তো ওর বাতাসে নড়ছিল, সেরকমও কিছু নাই। তো আমরা ওইখান থেকে চলে আসলাম, ওই আদো অন্ধকারে আমরা বের হয়ে চলে আসলাম। এসে আমরা ওই রাস্তার মানে এক মোড়ে এসে বসে থাকলাম সবাই মিলে। তো যারা আমাদেরকে নিয়ে আসছিল ওরা সকাল ওখানে আসলো, এসে মানে আমাদের এখানে নেওয়ার জন্য আসতে যে দেখে যে আমরা ওখানে বসে আছি। আপনি এত সকালে এখানে? জি ভাই, আমরা এত সকালে তাহলে যেতে হবে। ভাই এত সকাল যাবেন, আপনার নাস্তা করেন। নাস্তা করবো না, আপনি কাইন্ডলি যাওয়ার ব্যবস্থা করেন। আর আপনাকে আমাদের একটা জিনিস বলেন, আপনাকে কেউ কি আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছেন? তখন ওই লোক জিজ্ঞেস করলো যে কেন বলেন তো, আপনাকে ভয় পেয়েছেন, কিছু দেখছেন? যে না কিছু দেখি নাই, কিন্তু এই বললো আমার কিছু ঘটনা আছে, এই সাউন্ড। তখন ওই লোক বললো যে আসলে এই বাড়িতে এরকম বেশ কয়েকবার ঘটনা ঘটেছে, যে যেই থেকেছে সবাই কমপ্লেন করেছে। তো আমরা ভেবেছিলাম যে আপনারা অনেকজন আছেন, এবার হয়তো ভয় পাবেন না কিংবা সমস্যা হবে না, এই জন্যই আপনাদের দ্বারা কিছু বলি। আপনাদের শেষ রক্ষা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আজকে আর সময় নেই, আমরা কিছু SMS পড়ে ফেলবো শেষমেশ। আমাদেরকে অলিভ SMS করেছেন শ্যামলী থেকে। রাসেল ভাই, আমার অনেক ঘটনা আছে, আমি বলতে চাই ভূত FM@radiofurti.fm, এখানে আপনি আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। যদি স্টুডিওতে আসতে চান তাহলে অবশ্যই আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার লাগবে। নাইম আমাকে লিখেছেন রাজশাহী, এটা হচ্ছে শান্তিবাগ থেকে, যে আমার SMS কি চোখে পড়ে না? এই যে আপনার SMS চোখে পড়েছে। মাশরাফি আমাকে বলেছেন যে আই এম লিসনিং ভূত FM। আচ্ছা, আমাকে কবির মুস্তাফিজ খুলনা থেকে লিখছেন, রাসেল ভাই আমরা একসাথে লাইট অফ করে ভূত FM শুনছি। তারা 7 দিন সবাই ওয়েট করেন ভূত FM এর জন্য। তামিম আমাদেরকে SMS করেছেন ধানমন্ডি থেকে, মনটা খারাপ ছিল বাট ভূত FM শুনে তার মনটা ভালো হয়ে গেছে। ডক্টর আকাশ আমাদের SMS করেছেন, তিনি লিখেছেন আই লাভ ভূত FM। মুন্না শাহরিয়ার এবং সুজা খালিশপুর খুলনা থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের তানিয়া তিথি চৌধুরী আমাদের SMS করেছেন। তাপসী রাবেয়া হল বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। এছাড়া আমাদেরকে মূল উত্তরা থেকে লিখেছেন সোহেল এবং শোভন, তাদের ঘটনা ভালো লেগেছে, প্রশংসা করে বলেছেন। আমাদেরকে বিপুল SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন টিপলু, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বিজে আকরাম নাটোর থেকে। আমাদেরকে ব্ল্যাক রিয়াজ চিটাগং থেকে SMS করেছেন। এছাড়াও গ্যান্ডারি থেকে অনেক SMS করেছেন। শুভ আমাদের SMS করেছেন ছোট বাজার ময়মনসিং থেকে। মঞ্জুরুল আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন আসাদ, SMS করেছেন লালবাগ থেকে আরিফ, SMS করেছেন স্মৃতি রাজশাহী থেকে, মিলন মাওয়া থেকে, সুপ্ত ময়মনসিং থেকে, মৌ আগারগা থেকে, লীরা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন নোবেল। এছাড়াও আলমগীর SMS করেছেন, রিফাত SMS করেছেন, SMS করেছেন সাইফুল এবং মিজান মারিয়া SMS করেছেন এবং তিনি লিখেছেন আজকের ঘটনাগুলো অসম ছিল। আমরা আবারও আগামী সপ্তাহে নতুন ঘটনা নিয়ে ফিরে আসবো ভূত FM হন্টেড বাই এয়ারটেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। যাবার আগে আরো একবার আপনাদের মনে করে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত FM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Track download from SumirBD.mobi.